আজকে পড়বো হচ্ছে ফাংশন সম্পর্কিত ব্যাপার স্যাপার। ফাংশন এবং রিলেশন দুইটা জিনিস আছে এখানে। তো ফাংশন কি জিনিস আর রিলেশন কি জিনিস সেটা আমাদেরকে আগে জানতে হবে। তো আমি ফাংশনটা বোঝানোর আগে তোমাকে রিলেশনটা একটু বুঝাই নিই। রিলেশন বা অন্বয়, এটাকে বাংলায় বলা হয় অন্বয়। এই অন্বয়টা আমাদের আগে বুঝতে হবে। আমরা যদি অন্বয়টাকে ঠিক মতো বুঝতে পারি তাহলে ফাংশনটাও আমাদের কাছে ইজি হবে। তো অন্বয়টা কি জিনিস দেখো। অন্যয় হচ্ছে আমরা গত যে সেট করলাম, সেটের মধ্যে একটা ক্রস গুণন বা কার্তেশীয় গুণজ নামে একটা অংশ পড়ছি, যে এরকম ভাবে কার্তেশীয় গুণজ হয়। তো কার্তেশীয় গুণজের মানটা কি? কার্তেশীয় গুণজের মান হচ্ছে প্রথম সেটের যে উপাদানগুলো থাকে সেই সেটের উপাদানের সাথে দ্বিতীয় সেটের উপাদানের একটা সম্পর্ক তৈরি করা হয়, এটাকে বলা হচ্ছে আমাদের কার্তেশীয় গুণজ। যেমন ধরো আমি যদি ধরে নেই যে প্রথম সেটের উপাদান ছিল এ বি সি এবং দ্বিতীয় সেটের উপাদান ছিল ওয়ান টু থ্রি, তাহলে আমাদের টার্ম গুলা ঠিক এই টাইপেরই আসার কথা। ধরো এখানে আমি বি টু আরো আসবে, বি ওয়ান আসবে, বি টু আসবে, বি থ্রি আসবে, আমি একটা একটা করে লিখে দেখাচ্ছি। আর তারপর আসবে তোমার সি ওয়ান সি টু সি থ্রি, বাট আমি একটা দেখাচ্ছি, এখানে ধরো দেখালাম সি থ্রি। তো এই যে ক্রস গুণন করলে আমার এরকম কিছু মান আসে। তো এই মানগুলা এখানে কি হচ্ছে, একটা একটা সেটের বিভিন্ন উপাদানের সাথে তোমার আরেকটা সেটের বিভিন্ন উপাদানের একটা সম্পর্ক তৈরি হয়েছে। এই সম্পর্কটাকে আমরা ইংরেজিতে বলি রিলেশন। আর এটাকে ম্যাথমেটিক্যাল টার্মেও রিলেশনই বলা হয়। আর আরেকটা হচ্ছে ম্যাথমেটিক্যাল বাংলা টার্মে এটাকে বলা হয় অন্বয়। স্বরেয় নয় বফলা অন্তস্থীয় অন্বয়। আচ্ছা, এই যে শব্দটা এখানে আছে দেখো, এই যে অন্বয়, এই অন্বয় শব্দের অর্থ হচ্ছে রিলেশন, ম্যাথমেটিক্স এটাকে অন্বয় বলা হয়। তো আমরা এটাকে যদি একটা গ্রাফ আকারে দেখাই, গ্রাফ আকারে, তো গ্রাফ আকারে দেখালে যে দেখে যে এখানে একটা গ্রাফ তৈরি করছে, এই গ্রাফে আমি যদি এখানে লিখি যে এ, এখানে যদি আমি লিখি আচ্ছা আমি একটু অন্য দিক থেকে লিখি। আমি ধরো ওই যে এভাবে এখানে যেভাবে লিখছি সেই অনুযায়ী যদি আমি চেঞ্জ করে নিই, এখানে মনে করো এটা লিখলাম এ, এটা হচ্ছে বি, আর এটা হচ্ছে সি। এই যে এইভাবে যদি আমি চেঞ্জ করে দিই তাহলে দেখো এ এর সাথে ওয়ান সম্পর্কিত, বি এর সাথে টু, সি এর সাথে থ্রি। তো এই যে সম্পর্কটা পাওয়া গেল, এই সম্পর্কটা যদি এমন হয় যে প্রত্যেকটা এটাকে আমাদের আমি পুরোটা একটু মুছে দিই। আর এখান থেকে না আমি একটু নতুন করে দেখাই, দেখো এখানে আমি এ বি আর হচ্ছে সি, এটা হলো আমার ফার্স্ট সেটের অংশ। আর সেকেন্ড সেটের অংশ হচ্ছে আমার ওয়ান টু থ্রি, এটা হচ্ছে আমার সেকেন্ড সেটের অংশ। তো আমাদের এই প্রথম সেটটাকে বলা হয়, সাপোজ ধরে নাও এটা তুমি এটা তুমি ক্যামেরা থেকে তুলছো, তাহলে ক্যামেরা থেকে তুললে এটাকে কি বলে? এটাকে বলে ছবি। ছবি। আর ছবিটাকে যখন তুমি ফটোকপি মেশিন দিয়ে আরেকটা কপি বের করো, তাকে কিন্তু তখন আর তুমি ছবি বলতে পারো না, তখন সেটাকে বলা হয় প্রতিচ্ছবি, মানে ছবি থেকে পাওয়া ছবি অর্থাৎ প্রতিচ্ছবি। তাহলে প্রথম যে সেটটা, এই সেটটাকে বলা হয় তোমার ছবি, আর পরের সেটটাকে বলা হয় প্রতিচ্ছবি। তো এই আহ, এই প্রথম সেটের একটা রিলেশন তৈরি হচ্ছে আমাদের দ্বিতীয় সেটের সাথে। তো এই রিলেশনটাকে বলা হয় অন্বয়। এখন এই রিলেশনটার মধ্যে কিছু শর্ত সাপেক্ষ রিলেশন আছে, সেটা হলো যদি এমন হয় যে প্রথম সেটের প্রত্যেকটা উপাদানের এক একটা আলাদা আলাদা প্রতিচ্ছবি থাকে, আলাদা প্রতিচ্ছবি মানে প্রথম সেটের প্রতিটা উপাদানের আলাদা প্রতিচ্ছবি থাকবে, মানে একটা ছবি থেকে দুইটা ছবি কখনো বের হবে না। যেমন ধরো আমার এ ছবিটাকে আমি যদি আহ যদি এখানে এরকমও রিলেশন করা দিতাম যে এ এর সাথে টু ও পাওয়া যায়, এমনটা যদি পাওয়া যায়, তাহলে সেইটা জাস্ট একটা অন্বয়, মানে এটা একটা সম্পর্ক, কিন্তু সেটা ফাংশন হবে না। ফাংশন হতে হলে কি হবে? ফাংশন হতে হলে প্রত্যেকটা প্রথম উপাদানের জন্য একটা আলাদা আলাদা প্রতিচ্ছবি থাকতে হবে, আলাদা আলাদা প্রতিচ্ছবি। অর্থাৎ প্রথম উপাদান রিপিট হতে পারবে না, প্রথম উপাদানটা রিপিট হতে পারবে না। এখানে কিন্তু রিপিট হয়েছে এ ওয়ান এ টু, তার মানে এ একটু কিন্তু রিপিট হয়েছে। তো যদি এরকম প্রথম উপাদান রিপিট হয় তাহলে সেটা শুধুমাত্র একটা অন্যয়, সেটা ফাংশন হবে না। ক্লিয়ার?
মানে আমার জি স্যার। অন্যয়টা হচ্ছে ক্রস গুণন বা ক্রোমোজোর সেট থেকে আসে। ক্রোমোজোর সেটে যখন একটা সেটের উপাদানের সাথে আরেকটা সেটের উপাদানকে সম্পর্কিত করা হয় তখন তাকে ক্রোমোজোর সেটে অন্বয় বলা হয়। এবং সেই অন্বয়ের যদি প্রথম উপাদানটা কখনো রিপিট না হয় তাহলে সেটাকে ফাংশন বলা হয়। ক্লিয়ার? জি স্যার। জি স্যার, এটা ক্লিয়ার। ফাহিম? জি স্যার, ক্লিয়ার এটা। ফাহিম কি লাইনে আছো? জি স্যার, শোনা যাচ্ছে না? ও আচ্ছা, আমি তোমার কথা মাঝখানে শুনতেছিলাম না। আচ্ছা যাই হোক, আমাদের তাহলে অন্যয় এবং ফাংশন জিনিসটা তুমি বুঝতে পারছো? জি স্যার। এটা হলো আমাদের সেট সংক্রান্ত সংজ্ঞা, সেট থেকে। এখন আমি তোমাকে ফাংশনের আরেকটা জিনিস বলবো, সেটা হচ্ছে ফাংশন হচ্ছে এমন একটা জিনিস, ফাংশন কিছু কিছু জিনিসের উপরে কিন্তু ডিপেন্ড করে। যেমন ধরো তুমি তোমাদের বাড়িতে একটা ফাংশন করতে চাও। এখন সেই ফাংশনটা করতে হলে তোমার কিন্তু একটা নির্দিষ্ট টপিকস লাগবে। তুমি কিসের ফাংশন করতে চাও? হুট করে তো একটা ফাংশন বাড়িতে করা যায় না। ফাংশনটা হতে পারে যে তোমার বড় ভাইয়ের বার্থডে, অথবা তোমার বার্থডে, অথবা তোমার আব্বু আম্মুর ম্যারেজ ডে। তো এরকম একটা উপলক্ষকে উদ্দেশ্য করে কিন্তু তুমি একটা ফাংশন সেট করতে পারো, তাই না? তো তোমার এই ফাংশনটার যে উপলক্ষটা হবে, অর্থাৎ তুমি যদি বার্থডের উপলক্ষে ফাংশন করে থাকো তাহলে তোমাকে কিন্তু বার্থডের মতো অ্যারেঞ্জমেন্ট করতে হবে। অর্থাৎ সেখানে তোমার বন্ধু বান্ধব আসতে পারে, আরো অনেক তোমার নিকটাত্মীয়রা আসতে পারে যারা তোমার খুব কাছের, অর্থাৎ যাদের কাছে তোমার সাথে বন্ধুত্বের মতো সম্পর্ক, তারা আসতে পারে। আবার তুমি যদি তোমার আব্বু আম্মুর ম্যারেজ ডে অনুযায়ী তুমি যদি একটা ফাংশন সেট করো তাহলে সেখানে কিন্তু তুমি তোমার বন্ধু বান্ধবকে ইনভাইট করতে পারো না। এটা কিন্তু একটা মানে সীমার বাইরে হয়ে যায়। তো তখন কিন্তু তুমি ইনভাইট করবা কাদেরকে? তোমার আব্বু আম্মুর লেভেলে যারা আছে, অর্থাৎ তোমার তাদের ফ্রেন্ড যারা, তাদেরকে ইনভাইট করবা। তোমার আত্মীয় স্বজনকে ইনভাইট করবা, তোমার নিকট আত্মীয় যারা আছে তাদেরকে ইনভাইট করবা। তুমি কিন্তু এভাবে ইনভাইটেশনটা করবা। অর্থাৎ একটা ফাংশন, যখন তোমার ফাংশনের টপিক চেঞ্জ হয়ে যায় তখন কিন্তু ফাংশনের ভিতরের যে তোমার অবস্থানগুলা সেগুলাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। ঠিক সেরকম ম্যাথেও হচ্ছে এরকম একটা ব্যাপার। যেমন ধরো ফাংশন কি থেকে আসে, আমি একটা বীজগাণিতিক রাশি লিখলাম, যেমন ধরো x² প্লাস 5x প্লাস 6। তো এটা একটা বীজগাণিতিক রাশি। তো এই বীজগাণিতিক রাশির মধ্যে দেখো একটা আননোন চলক আছে, সে আননোন চলকটাকে, এটা হচ্ছে এক্স, এক্স। যেটার মান আমরা আসলে জানি না। তো এই যে বীজগাণিতিক রাশিটা, এটাকে যদি তোমাকে আমি মান বের করতে বলি তাহলে তুমি মাস্ট বি অ্যান্সার করবা যে স্যার এখানে এক্স এর মান দেওয়া না থাকলে আমি মান বের করতে পারবো না। তো আমি তোমাকে এক্স এর মান 1 দিয়ে দিলাম, তোমার মান কিন্তু একরকম আসবে। আমি তোমাকে এক্স এর মান 10 দিয়ে দিলাম, তখন কিন্তু মান আরেক রকম আসবে। অর্থাৎ তুমি যতবারই এক্স এর মান চেঞ্জ করবা ততবারই কিন্তু এই যে x² প্লাস 5x প্লাস 6 এই বীজগাণিতিক রাশির মানটা চেঞ্জ হয়ে যাবে, তাই না? তাহলে জি। এই রাশির মানটা ডিপেন্ড করতেছে কার উপরে? এই রাশির মানটা ডিপেন্ড করতেছে এক্স এর উপরে। সো এটা কার ফাংশন? এটা এক্স এর একটা ফাংশন। এটাই হলো আসলে আমাদের সাধারণভাবে ফাংশন বলতে কি বোঝানো হয়। তো একটা নির্দিষ্ট বীজগাণিতিক চলক বা বীজগাণিতিক রাশিতে যদি তার মান কোনো একটা নির্দিষ্ট চলকের উপরে ডিপেন্ড করে তাহলে ওই রাশিটাকে বলা হয় ওই চলকের একটা ফাংশন। ক্লিয়ার ব্যাপারটা? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা সেট থেকে ফাংশনটা কি জিনিস তাও জানলাম, আর বীজগাণিতিক চলকের মাধ্যমে ফাংশনটা আসলে কি জিনিস তাও জানলাম। তাহলে কিন্তু আমাদের ফাংশন সম্পর্কে আর কোনো ধোঁয়াশা থাকলো না। এবার আমরা চলে যাব এই সেট সংক্রান্ত ফাংশনের আরো কিছু ব্যাখ্যা আছে, ফাংশনের কিছু প্রকারভেদ আছে, আমরা সেই প্রকারভেদের মধ্যে চলে যাব। আচ্ছা, একটা ব্যাপার হচ্ছে আমি আহ, এখানে তাহলে ফাংশনের ওই যে প্রকারভেদ গুলো, এটা জেনারেল ম্যাথে মনে হয় আমাদের খুব একটা লাগবে না। আমরা এটা আপাতত ফাংশনটাকে শেষ করি, জেনারেল ম্যাথের হায়ার ম্যাথে যখন আমি যাব তখন আমি এই জিনিসটা হায়ার ম্যাথের মধ্যে আলোচনা করব। তাহলে আপাতত আমরা ফাংশন নিয়ে অ্যাজ ইউজুয়াল জেনারেল কাজ করে যাই, যে ফাংশন দিয়ে কি ধরনের কাজ করা হয়। তো এখানে দেখো, ফার্স্টে এখানে উদাহরণ 18 এবং উদাহরণ 19টা একটু খেয়াল করো। এখানে দুইটা ফাংশন দেওয়া আছে, একটা হচ্ছে ফাংশন অফ এক্স ইকুয়াল টু x² মাইনাস 4x প্লাস 3।
তো তোমাকে এখানে কি বলছে, ফাংশন অফ -1 নির্ণয় করো। দ্যাট মিনস আমি তোমাকে ওই যে বলছিলাম যে আমি যখন তোমাকে একটা মান দিয়ে দিব, তুমি তখন চলকের মধ্যে যদি ওই মানটা ইনপুট করো তাহলে তোমার মান কিন্তু একরকম আসবে। আবার যখন আমি আরেকটা জিনিস দিব তুমি সেটা ইনপুট করলে আরেক রকম মান আসবে। তো এখানে দেখো আমি তোমাকে দিয়ে দিছি, কি দিয়ে দিছি, যে তুমি এক্স এর পরিবর্তে -1 বসাও। সো দ্যাট তুমি কি করবা, তুমি বাম দিকে যখন এক্স এর পরিবর্তে -1 লিখলা তখন তুমি ডান দিকেও প্রত্যেকটা এক্স এর জায়গাতে তুমি -1 চেঞ্জ করে দিবা। তাহলে এখানে এক্স এর জায়গাতে -1 বসানো হয়েছে এবং লাস্টে মান পাওয়া গেছে কত, 8। তাহলে দেখো যদি এক্স এর মানটা -1 হয় তাহলে এই বীজগাণিতিক রাশিটার মান হচ্ছে 8। আর এই ফাংশনকে এফ দিয়ে লেখা হয়, জি দিয়ে লেখা হয়, আরো অনেক ভাবে আসলে ফাংশনকে লেখা যায়। কিন্তু যেটাই লেখুক সবকিছু একটা ফাংশন। মানে ধরো একই আলোচনার জায়গাতে তোমার একটা প্রশ্নের মধ্যে যদি ডাবল ডাবল দুইটা ফাংশনের আলোচনা করা হয়, তখন যদি দুইটাই এফ দিয়ে লেখা হয় তাহলে কিন্তু তুমি জিনিসটাকে গুলায় নিবা যে আসলে কোনটা কোন ফাংশন। এই কারণে তখন কি করা হয়, বারবার এফ না ইউজ করে ধরো একটাকে এফ ইউজ করা হয়, একটাকে জি ইউজ করা হয়, মাঝে মাঝে পি দিয়ে লেখা হয়, কিউ দিয়ে লেখা হয়, আরো অনেক অনেক ওয়ার্ড দিয়ে লেখে। আবার অনেক সময় এরকম লেখে ফাংশন ইনভার্স। আবার অনেক সময় এরকম ফাংশনের উপরে মনে করো 1 2 3 4 দিয়েও লিখতে পারো। তো এভাবেও লেখে, তবে এই লেখাগুলা সাধারণত যেটা হয় যে এগুলার আবার অন্য কিছু ব্যাখ্যা আছে, এই জন্য এগুলা ইউজ না করে আমরা কি করব, আমরা এই যে এফ ইউজ করব, জি ইউজ করব, পি ইউজ করব, কিউ ইউজ করব, এম ইউজ করবো, মানে যেটা মন চায়। এবং সেটা তুমি বড় হাতেরও ইউজ করতে পারো, তুমি ছোট হাতেরও ইউজ করতে পারো, তবে সাধারণত ছোট হাতের গুলাই বেশি ইউজ করা হয়। মানে এখানে বড় হাতের ওয়ার্ড বা ছোট হাতের ওয়ার্ডের কোনো প্রবলেম নেই, তুমি যে কোনোটা ইউজ করতে পারো। কিন্তু সাধারণত বললাম যে সাধারণত তুমি এটাকে ছোট হাতে ইউজ করবা। আচ্ছা, এরপরে আমাদের উদাহরণ 19টা কি বলছে দেখো, যদি জি এক্স ইকাল টু এক্স কিউব প্লাস এ এক্স স্কোয়ার -3x - 6 এটা হয়, তবে এ এর কোন মানের জন্য জি অফ -2 = 0 হবে। তাহলে এখানে দেখো বলছে জি অফ -2টা 0 হবে, অর্থাৎ আমি যখন তোমাকে এক্স এর পরিবর্তে -2 দিয়ে দিব তখন তুমি চলকের যে মান পাবা সেই মানটা 0 হবে, আমি এটা বলে দিচ্ছি তোমাকে। তাহলে তোমার কাজ কি, তোমার কাজ হলো তুমি এই জি এর মধ্যে আগে -2 ইনপুট করবা, এই -2টা ইনপুট করবা, ইনপুট করার পরে তুমি একটা নির্দিষ্ট মান পাবা এবং সেই মানটা এর মাধ্যমে থেকে যাবে। কেন, কারণ এর তো কোনো মান আমি তোমাকে দেইনি, তোমাকে আমি মান দিছি এক্স এর, ফাংশনে যেটা আছে সেটার মান দিছি। সো তুমি যখন এক্স এর মানগুলা বসায় দিবা তখন তুমি এর মাধ্যমে একটা রাশি পেয়ে যাবা। তাহলে সেই রাশিটার মান হবে 0। তাহলে সেই রাশিটার মান 0 বসালে আমাদের কি হয়, যে দেখো লাস্টে ওরা পাইছিল 4a - 8, এবং 4a - 8 এর মানটা যখন 0 বসানো হয়েছে তখন এর মান হচ্ছে 2। তাহলে জি অফ -2 = 0 হলে এর মান হচ্ছে 2। ক্লিয়ার? জি জি স্যার, বুঝেছি। আচ্ছা, তাহলে আমরা পরের নিচের দিকে চলে যাই। এখানে দেখো আরেকটা বিখ্যাত জিনিস, এটা জেনারেল ম্যাথে আমরা উম, সাধারণ ভাবে করব, কিন্তু হায়ার ম্যাথে আমাদের ডোমেন রেঞ্জ করার জন্য আরো কিছু বিস্তৃত করতে হবে। তো সেই জন্য আমি ডোমেন রেঞ্জ সম্পর্কে তোমাকে আগে আলাদা একটা ধারণা দেই। তো ডোমেন এবং রেঞ্জটা আসলে কি জিনিস, ডোমেন এবং রেঞ্জ হচ্ছে আমরা এই যে ক্রোমোজোর সেট করছিলাম, এই যে দেখো এখানে এই যে একটা ক্রোমোজোর সেট দেওয়া আছে, মানে ক্রমান্বয়ে জোড়া জোড়া করে থাকা, এটাই কিন্তু আসলে ক্রোমোজোরের মানে ভাঙানো যে ব্যাখ্যাটা, অর্থাৎ তোমার শব্দটাকে ভাঙলে যেটা হয় ক্রমান্বয়ে জোড় জোড়, অর্থাৎ তোমার পরস্পর জোড় জোড় আকারে থাকাটাকে ক্রোমোজোর বলা হয়। আর এটাকে আমরা ক্রস গুণন থেকে পাই। তাহলে দেখো এই 2 1 2 2 3 2 4 5 এটা একটা অন্বয়। তাহলে এই অন্বয়টার প্রথম যে উপাদানগুলা, এখানে কিন্তু অবশ্যই তোমাকে অন্বয় কমপ্লিট করে দেখাতে হবে। তুমি সরাসরি হয়তো বলতে পারতা যে স্যার তাহলে প্রথম যে সেটটা আছে ওই সেটটা কিন্তু আমি ডোমেন বলে দিলে হয়। না, তা করা যাবে না, তোমাকে আগে অন্বয় বের করতে হবে। অন্বয় বের করার পরে প্রথম যেগুলা থাকবে সেগুলাকে তুমি বলবা ডোমেন, এবং দ্বিতীয়তে যেগুলা থাকবে সেগুলাকে তুমি বলবা রেঞ্জ। এবং ডোমেন এবং রেঞ্জ দুটাই একটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আটকাতে হবে, অর্থাৎ ডোমেন নিজে একটা সেট, স্বাধীন সেট, রেঞ্জ সেও নিজে একটা স্বাধীন সেট। তাই ডোমেনকেও তোমার আলাদা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে এবং রেঞ্জকেও তোমার আলাদা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে। এবং যেটা বললাম যে
তোমার ডোমেন এবং রেঞ্জ কিন্তু তুমি বলেই দিতে পারো যে প্রথম সেটটাকে তো স্যার ডোমেন লিখে দিলেই হয়। হ্যাঁ হয়, কিন্তু সেটা করা যাবে না। কি করতে হবে, আমাকে আগে অন্বয় দেখাতে হবে, অর্থাৎ তোমার এই যে ক্রোমোজোর দেখাতে হবে। ক্রোমোজোর দেখানোর পরে সেখান থেকে প্রথম উপাদানগুলো নিয়ে ডোমেন তৈরি করতে হবে, তারপর সেকেন্ড উপাদানগুলো রেঞ্জ তৈরি করতে হবে। আলটিমেটলি ওই আগে যা ছিল প্রথম সেটটা ওটাই আসবে, পরে যেটা ছিল দ্বিতীয় সেট ওটাই রেঞ্জ আকারে আসবে। তারপরেও কিছু করার নেই, এইভাবেই করতে হবে আমাকে। তো এই জন্য আমাদের আরেকটা জিনিস হচ্ছে, আমি সেটের মধ্যে তোমাকে বলছিলাম যে যদি একটা সেটের বিভিন্ন উপাদান রিপিট হয়, মানে বারবার আসে, যেমন 1 2 2 2 3 এরকম আসে, তাহলে তুমি 2 2 2 তিনবার লেখার দরকার নেই, তুমি একবারই লিখবা। তো এখানে দেখো প্রথম উপাদান কিন্তু যে 2 এবং 2, এটা কিন্তু দুইবার আসছে, তো দুইবার না দিয়ে আমি এটাকে কি করব, একবার লিখবো। তো এখান থেকে কিন্তু আমি এখন একটা জিনিস বলতে পারি যে এটা শুধু একটা অন্যয়, এটা ফাংশন হয়নি। সেটের সংজ্ঞা অনুযায়ী এটা ফাংশন হয়নি। কেন ফাংশন হয়নি? ওই যে টু ডাবল ডাবল প্রতিচ্ছবি আছে, দেখো দুইয়ের ডাবল ডাবল প্রতিচ্ছবি আছে, তো সেই কারণে এটা আমাদের ফাংশন হয়নি, এটা শুধু একটা অন্যয়। ক্লিয়ার ফাইম এটা? জি স্যার। আচ্ছা, এরপরে এখানে দেখো উদাহরণ 21 নাম্বারটা কি বলছে, এ সমান সমান 0 1 2 3, আর আর মানে একটা রিলেশন, কিরকম রিলেশন, x, y, মানে জোড়া থাকবে, ক্রোমোজোর থাকবে। x, y কোথাও বলা থাকলেই তোমাকে বুঝতে হবে এটা ক্রোমোজোর থেকে আসছে। তাহলে x, y যেন x is belongs to a এবং y is belongs to a, মানে x এর মানটাও a এর মধ্যে পাওয়া যাবে, আবার y এর মানটাও a এর মধ্যে পাওয়া যাবে। এবং এদের মধ্যে একটা সম্পর্ক দেওয়া আছে, কিরকম সম্পর্ক, y is equal to হচ্ছে x+1, তার মানে দ্বিতীয় উপাদানটা হবে প্রথম উপাদানের থেকে এক বেশি। এটার মানে হলো তাই, মানে আমার যে দ্বিতীয় উপাদানটা আছে সেই দ্বিতীয় উপাদানটা হবে প্রথম উপাদানের থেকে এক বেশি। তো আমরা সমাধানটা কিভাবে করব, আমি সমাধানটা যে রিলেশনটা দেওয়া আছে এটা আমরা আগে লিখব, লেখার পরে তোমার এখানে আর এর একটা তোমার শর্ত দেওয়া আছে। সেই শর্তটা হচ্ছে আরটা এমন ভাবে হবে যে ওয়াই ইকুয়াল টু হচ্ছে x+1। তাহলে আমরা কি করব, এটা আমরা লিখে নিব যে আর এর বর্ণিত শর্ত থেকে পাই ওয়াই ইকুয়াল টু হচ্ছে x+1। তো তারপর আমরা যে কোনো একটা ধরে নিব, হয় এক্স নয় ওয়াই, যে কোনো একটা ধরে নিব, ধরে নিয়ে অন্যটা বের করে দেখবো যে সেটাও এ এর মধ্যে আছে কিনা। আমি এক্স ধরে নিয়ে ওয়াই এর মান বের করে দেখতে পারি যে ওয়াই এর মধ্যে আছে কিনা, অথবা ওয়াই ধরে নিয়ে আমি ওয়াই এর মান বের করে দেখে নিব যে এক্স ওটার মধ্যে আছে কিনা। তবে বেটার হলো প্রথমটা থেকে করা, কারণ আমরা দেখে আসছি যে সেট সাধারণত সবসময়ই প্রথমটা থেকেই তৈরি করা হয়, বা প্রথমটা থেকেই গুরুত্ব দিয়ে করা হয়। এই জন্য তুমি দ্বিতীয়টার দিকে না যেয়ে প্রথমটা দিয়ে গুরুত্ব দিয়ে করাটাই বেটার। তাহলে এখানে আমরা এই প্রত্যেকটা এক্স বিলংস টু এ এর জন্য, যেহেতু এক্স এর প্রত্যেকটা মান এর মধ্যে আছে, সো আমি এর প্রত্যেকটা মানকে ধরে নিব যেটা এক একটা এক্স। তাহলে সেই এক্স বিলংস টু এ এর জন্য ওয়াই ইকুয়াল টু x+1 এর মান আমরা নির্ণয় করবো এরকম একটা ছকে। দেখো এই যে এক্স এর মানটা যখন 0, কারণ এর মধ্যে 0 আছে, তখন ওয়াই এর মানটা হবে 0+1, দ্যাটস ইকুয়াল টু 1। এক্স এর মানটা যখন 1, তখন ওয়াই এর মানটা হবে 1 আর 1 এর 2, যখন ওটা 2 তখন ওটা হবে 3, যখন এটা 3 তখন এটা হবে 4। তো এই মানগুলার মধ্যে দেখো, এই মানগুলোর মধ্যে এই যে 1 2 এবং 3, এই তিনটা মান আমাদের এর মধ্যে আছে, কিন্তু এই যে 4টা কিন্তু এর মধ্যে নাই। যেহেতু ওয়াই এর মানটাও এর মধ্যে থাকার কথা, কিন্তু এই 4টা এর মধ্যে নাই, সো দ্যাট এই জোড়াটা অর্থাৎ এই ক্রোমোজোড়টা আমার রিলেশনের শর্ত ফিল আপ করে না, তাহলে এটাও আমাদের রিলেশনের মধ্যে থাকবে না। এই যে সেই কথাটাই লিখছে যে যেহেতু 4 ইজ নট এপসাইলন এ, কাজেই 3 4 এই জোড়াটা ইজ নট এপসাইলন আর। তাহলে আর কি হবে, আর হবে এই যে এটা 0 1, তারপর 1 2, তারপর 2 3, এটা হবে আমাদের নির্ণেয় রিলেশন। তো এখান থেকে ডোমেন রেঞ্জ নির্ণয় করলে আমাদের ডোমেন কত হবে, ডোমেন হবে 0 1 2, আর রেঞ্জ হবে 1 2 3। ঠিক আছে, জি। এই হচ্ছে আমাদের প্রশ্ন। আমরা এবার এই কাজগুলা খেয়াল করি, দেখো নিচে কিছু কাজ দেওয়া আছে। কাজে কতে বলছে এস একটা অন্যয়
যে এস অন্যয়ের মান হচ্ছে -3 8 -2 3 -1 0 0 -1 1 0 এবং 2 3 হলে এস এর ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করো। ইজি ব্যাপার, পারবা। খটা বলছে এস ইকাল টু এক্স কমা ওয়াই, যেন এক্স ওয়াই উভয়ই ইজ এপসাইলন এ, এবং ওয়াই মাইনাস এক্স ইকাল টু হচ্ছে 1। তাহলে তুমি এটা কি করবা, তুমি এটা ওয়াই এর মানটা বের করে নিবা। তাহলে ওয়াই ইকাল টু কত আসে, এক্স প্লাস ওয়ান। তাহলে যে কেবল যেটা করছো তাই, এই যে দেখো ওয়াই ইকাল টু এক্স প্লাস ওয়ান, তুমি ওয়াই এর মানটা এক্স প্লাস ওয়ান দিয়ে বের করবা। কারণ কি, যে আমি বলছি যেহেতু প্রথম সেটের মানটা তুমি বসাবা, আর প্রথম সেটটাই হচ্ছে এক্স, সো তুমি এক্স টাকে ডান দিকে নিয়ে যাবা। তাহলে কি হবে, এক্স এর মান বসালে ওয়াই এর মান পাওয়া যাবে। অনেকেই আমরা এখানে এক্স ইকুয়াল টু ওয়াই এর মাধ্যমে প্রকাশ করি, হ্যাঁ সেটাও হবে, সমস্যা নাই। কিন্তু ওই যে যেটা বলছি যে সেটের ক্ষেত্রে তোমার প্রথমটা দিয়ে করাটা বেটার, এই জন্য তুমি প্রথমটাকে ডান দিকে নিয়ে প্রথমটার মান বসায় দ্বিতীয়টা বের করে নিবা। তাহলে সেইভাবে করে তুমি কমপ্লিট করবে। এখানে যে এ এর মানটাও দেওয়া আছে, তারপরে তোমার ডোমেন বের করতে হবে, রেঞ্জ বের করতে হবে, একদমই যে আমাদের এক্সাম্পলে যেটা ছিল ওটা। আচ্ছা, এরপরে এখানে তোমার ফাংশনের একটা লেখচিত্র আছে, ফাংশনের লেখচিত্র। তো ফাংশনের লেখচিত্র অলরেডি তুমি এই ধরনের জিনিস দেওয়া থাকলে কিভাবে লেখচিত্র বের করতে হয় সেটা তুমি জানো। 0 এবং 1 কিভাবে বসাতে হয়, এটা আমরা অলরেডি গ্রাফ পেপারে অষ্টম শ্রেণীতে পড়েই আসছি আমরা। এই 0 এবং 1 বসাতে হলে এখানটাতে আমরা জানি 0, এই অক্ষটাকে বলা হয় এক্স অক্ষ, এবং এই অক্ষটাকে বলা হয় ওয়াই অক্ষ বা উলম্ব অক্ষ, আর এটাকে বলে আনুভূমিক অক্ষ। তো আনুভূমিক অক্ষের মধ্যে আমার এই দিকে গেলে হবে পজিটিভ, এদিকে গেলে হবে পজিটিভ, আর এদিকে গেলে হবে নেগেটিভ। এরপরে এই উপরটা হবে আমার পজিটিভ, এবং এই নিচেরটা হবে আমার নেগেটিভ। এখানে অনেক সময় আমাদের পজিটিভ নেগেটিভে একটু প্রবলেম হয়ে যায়, যে আমি আহ, এইদিকে কোন দিকে পজিটিভ দিব, ডান দিকে না বাম দিকে। সেক্ষেত্রে মাথায় রাখবা যে আমরা সাধারণত লিখতে পছন্দ করি বাম থেকে ডানে, বাম থেকে ডানে। তাহলে এই যে যে একটা জায়গা, এখান থেকে তুমি ডান দিকে যাচ্ছ, তার মানে তুমি সঠিকভাবে লিখতেছো। যদিও আরবি লেখা অনুযায়ী আমাদের হিসাব করা উচিত, কিন্তু যেহেতু আমরা বাংলার মধ্যে আরবির মতো করে লিখি না, তাই আমি বাংলা লেখাটার কথাই বলতেছি তোমাকে। আরবি লেখা কিন্তু আবার ডান থেকে বামে লিখতে হয়, বুঝতে পারছো? তো আমরা এখানে বাংলা লেখার কথাই বলি, যে আমরা যেহেতু সাধারণত বাম থেকে ডানে লিখে যাই, সো বাম থেকে ডান দিকে এই যাওয়াটা এটা পজিটিভ। আর এইদিকে যাওয়া মানে উল্টা যাইতেছে আমি, তাহলে উল্টা ক খ সরেয়া সরেয়া কিন্তু লেখা সম্ভব না। সো এই উল্টা দিকে লেখা যায় না, দিকে এটা নেগেটিভ কাজ, তাহলে বাম দিকে নেগেটিভ। এরপরে আমরা সবাই উপরের দিকে ওঠাটা পছন্দ করি, মানে তুমি তোমার পজিশনের কথা বলো তাও তোমার উপরের দিকে নিতে মন চায়, তুমি রেজাল্টের কথা বলো তাও সবার উপরের দিকে থাকতে মন চায়, তুমি রোল নং এর কথা বলো সেটাও সবার উপরের দিকে থাকতে মন চায়। তার মানে আমরা সবসময় উপরের দিকে যেতে পছন্দ করি। তাহলে উপরের দিকটা আমাদের জন্য পজিটিভ, আর নিচের দিকটা আমাদের জন্য নেগেটিভ। এইভাবে করে মাথায় রাখতে পারো যদি কখনো এটা সন্দিহান হয়ে যায় বা কখনো সমস্যা হয়। যদিও তোমার মধ্যে এই সমস্যাটা হবে না, তবে অনেকের মধ্যে হয়। আচ্ছা, তাহলে আমরা এখানে কি করব, আমরা প্রত্যেকটা ঘরকে এক এক করে ধরে নিয়ে আমরা প্রথমে এক্স এর মানটা গুনবো। তাহলে এক্স এর মান 1, তাহলে আমি কি করব, এখান থেকে 1 গুনবো। এটা 0, এটা এক্স এরও 0 ওয়াই এরও 0, তাই প্রথমে এক্স এর দিকে 1 গুনবো। 1 গুনার পরে এইখান থেকে আমি ওয়াই এর মানটা গুনবো। তাহলে ওয়াই এর মানটা কত, ওয়াই এর মানটা হচ্ছে 2, তাহলে এখান থেকে আমার 2 যেতে হবে। সে 2 পজিটিভ না নেগেটিভ, 2টা আছে পজিটিভ, তাহলে পজিটিভ হলে আমাকে উপরের দিকে যেতে হবে। এখানে 1, এখানে 2, তার মানে এই বিন্দুটাই হচ্ছে আমাদের 1 2 বিন্দু, 1 2 বিন্দু। এরপরে কি করতে হয়, এগুলাকে পরস্পর বিন্দুগুলা বসায় এইভাবে করে যোগ করে দিতে হয়। এটাই হচ্ছে আসলে আমাদের আহ গ্রাফ, গ্রাফের কাজ। এটা তুমি অষ্টম শ্রেণীতে শিখে আসছো অলরেডি। আর তারপরে আমাদের ভিতরে যদি বাড়তি কোনো কিছু প্রয়োজন পড়ে, তাহলে সেটা আমি তখন দেখাবো, সমস্যা নেই। আচ্ছা, এরপর আমাদের চলে যাই হচ্ছে, এখানে দেখো একটা বিশেষ ফাংশনের কাজ দেওয়া আছে উদাহরণ 23-এর মধ্যে। এটা বলছে ফাংশন অফ ওয়াই ইকাল টু ওয়াই কিউব মাইনাস 3y² প্লাস 1 ডিভাইডেড বাই ওয়াই ইন্টু 1 - y হলে দেখা যে ফাংশন অফ 1/y ইকাল টু ফাংশন অফ 1 - আচ্ছা, এটা আমরা একটু পরে করি, আমরা ভিতর থেকে আগে অঙ্ক করে আসি।
এই যে অনুশীলনী 2.2 এখানে কিছু এমসিকিউ আছে তোমার একেবারে 9 পর্যন্ত। এই এমসিকিউ গুলা তুমি করবা, যদি কোনোটা প্রবলেম হয় তাহলে জানাও। আচ্ছা, এখানে 10 নাম্বার প্রশ্নটা পড়ি আমরা, কি বলছে দেখো। যদি a equal to 3 4, b equal to 2 4, x belongs to a, y belongs to b হয়, তবে a ও b এর উপাদানগুলোর মধ্যে x is greater than y সম্পর্ক বিবেচনা করে অন্যটি নির্ণয় করো। তাহলে এখানে আমাকে প্রথমে, যেহেতু সম্পর্ক বের করার কথা বলছে, অন্যয় বের করার কথা বলছে, তো অন্যয় বা সম্পর্ক করার জন্য আমরা জানি প্রথম শর্তই হচ্ছে ক্রস গুণন করা। তাহলে আমরা এ এবং বি এর ক্রস গুণন করে মানগুলা বের করব। মানগুলা বের করার পরে যে মানগুলা আমি দেখব যে প্রথমটা বড় এবং পরেরটা ছোট, সেই মানগুলাই হবে তোমার অন্যয় আর এর অংশ। ক্লিয়ার জিনিসটা? অর্থাৎ তুমি এখানে যে পাবা না 3 2, তারপরে পাবা হচ্ছে 3 4, এরকম মান পাবা দেখো। তো এই দুইটা মানের মধ্যে এই প্রথমটা দেখো বড়, এটা গ্রহণযোগ্য অন্যয়ের ভিতরে। আর এইটা গ্রহণযোগ্য না। কেন গ্রহণযোগ্য না? কারণ এটা প্রথম উপাদানটা ছোট, কিন্তু অন্যয় নিতে বলছে কিরকম, প্রথম উপাদানটা বড় নিতে বলছে। তাহলে তুমি ওই যে যতগুলা সম্পর্ক, এখান থেকে 4টা সম্পর্ক পাবা, সেই 4টা সম্পর্কের মধ্যে যে কয়টা গ্রহণযোগ্য হয় সেই কয়টা নিবা, আর যে কয়টা গ্রহণযোগ্য হয় না সেই কয়টা নিবা না। অর্থাৎ এখানে 2টা গ্রহণযোগ্য হবে, কারণ দেখো এই যে 4 আর 2 এটা গ্রহণযোগ্য হবে, কিন্তু 4 আর 4 এটাও গ্রহণযোগ্য হবে না। কেন? কারণ এই যে সমান। গুড, তাহলে পারবা এটা। এরপরে দেখো 11 নাম্বারটা কি বলছে। যদি c equal to 2 5, d equal to 4 6 7, x belongs to c, y belongs to d হয়, তবে c ও d এর উপাদানগুলোর মধ্যে x plus y is less than y সম্পর্কটি বিবেচনায় থাকে, তবে অন্যটি নির্ণয় করো। একই রকম কাজ। তুমি প্রথমে ক্রস গুণনটা বের করবা, ক্রস গুণন বের করার পরে দেখবা যে প্রথমটার সাথে 1 যোগ করার পরেও দ্বিতীয়টা থেকে ছোট থাকতে হবে। এমন কোন কোনটা ফিল আপ করে ক্রাইটেরিয়া, সেটাই হচ্ছে আমাদের নির্ণেয় অন্যয়। আর যদি সেই ক্রাইটেরিয়া ফিল আপ না করে, সেটা আমাদের অন্যয়ের মধ্যে যাবে না। ক্রস গুণনের থাকবে কিন্তু অন্যয়ের মধ্যে যাবে না। পারবা না এটা? জি স্যার পারবো। আচ্ছা, এরপর 12 নাম্বারটা কি বলছে দেখো। fx equal to x to the power 4 plus 5x minus 3 হলে f of -1, f of 2, f of 1/2 এর মান নির্ণয় করে। একদম ইজি কাজ, আমরা অলরেডি পিছনে এক্সাম্পল দেখে এগুলা বুঝে ফেলছি। তো আমরা এখান থেকে মাত্র একটা একটু দেখাই, f of 1/2টা আমি একটু দেখাই যে 1/2 এর মানটা কত হবে। তাহলে 1/2, তাহলে আমরা বাম দিকে বসালাম 1/2, তাহলে আমাকে ডান দিকেও কি বসাতে হবে? 1/2 বসাতে হবে। তাহলে এখানে x টু দি পাওয়ার 4 ছিল, x এর জায়গাতে আমি বসাবো 1/2, তার পাওয়ার হচ্ছে 4। আর তারপরে 5x, তাহলে 5 ইন্টু এক্স এর পরিবর্তে হবে আমাদের 1/2, আর তারপরে হচ্ছে -3। তাহলে -3, এটা তো আর চেঞ্জ হবে না, এটা ধ্রুব রাশি। তাহলে আমাদের এখানে আলাদা আলাদা যদি এরকম বড় একটা ব্র্যাকেট থাকে এবং তার বাইরে যদি পাওয়ার থাকে, তাহলে তখন আমাকে যেটা করতে হবে, উপরেরটারও পাওয়ার করতে হবে, নিচেরটারও পাওয়ার করতে হবে। এখানে ভুল করলে কিন্তু আমাদের অঙ্ক হবে না। অনেকে কি করে, উপরেরটা পাওয়ার করে না, অনেকে নিচেরটা পাওয়ার করে না, মনে করে যে সবকিছু তো লবে হয়। কারণ ওই যে গুণের ক্ষেত্রে প্যাচ লাগায় না। যেমন ধরো 3 × 1/2 যদি আমি তোমাকে করতে বলি, তাহলে তুমি কি করবা, এখানে 3টা শুধু 1 এর সাথে গুণ করবা। কেন করতেছো? কারণ হলো এটাও তো একটা ভগ্নাংশ, অর্থাৎ মূলদ সংখ্যা, এটারও তো নিচে একটা 1 আছে। তো লবের সাথে লব গুণ হবে, হরের সাথে হর গুণ হবে, সেই কারণেই এখানে 3 অক্ষে 3 আর নিচে 2 অক্ষে 2। কিন্তু এইটার সাথে অনেকে প্যাচ লাগায় নাই যে শুধু তো লবের সাথে করতে হয়। এই জন্য এই ভুলটা যাতে না হয়, তাহলে আমাকে এখানে 1 এর পাওয়ার 4 করলে 1 হবে, আর 2 এর পাওয়ার 4 করলে আমার 16 হবে। এরপর এদিকে আমার এই গুণটা, এই যে এরকম করে যদি গুণ করি, উপরে 5 অক্ষে 5 আর নিচে হচ্ছে আমার শুধুমাত্র 2, আর তারপরে হচ্ছে -3। তো এবার কি করতে পারি, এবার আমরা লসাগু করতে পারি। লসাগু কত? অর্থাৎ আমরা এটা লসাগু দেখি, 16 2, আর এখানে আছে মনে মনে হলো 1। তাহলে এই তিনটার লসাগু কত? 16। তারপরে কি করতে হবে? ওই যে আমরা জানি প্রত্যেকটা হর দিয়ে ভাগ করে যা মান হয় তা দিয়ে লবকে গুণ করতে হয়। তাহলে 16 দিয়ে 16কে ভাগ করলে হয় 1, উপরে এককে 1।
যোগ 2 দিয়ে 16কে ভাগ করলে হয় 8, উপরে 5 8 40। এরপরে 1 দিয়ে 16কে ভাগ করলে হয় 16, তাহলে উপরে 3 16 48। এরপরে দেখো আমাদের কত হচ্ছে, এখানে 40 আর 1 41, 41 থেকে বিয়োগ করতে হবে 48। তাহলে 41 থেকে 48 বিয়োগ করলে আমার নেগেটিভ সংখ্যা থেকে যাবে, কারণ বড়টার সামনে মাইনাস চিহ্ন, আমরা জানি বিয়োগ করার ক্ষেত্রে বড়টার সামনে যে চিহ্ন থাকে সেই চিহ্ন বসাতে হয়, তাহলে যেহেতু বড়টার সামনে মাইনাস চিহ্ন বসে যাবে, তাহলে আমাদের এখানে থাকবে -7, আর নিচে হচ্ছে আমাদের এই 16, তাহলে -7/16, এখানে হাফ বসালে হবে -7/16। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এরপরে আমাদের 14 নম্বর প্রশ্নটা সরি 13 নম্বর প্রশ্নটা বলছে এফ ওয়াই ইকুয়াল টু ওয়াই কিউব প্লাস কে ওয়াই স্কয়ার মাইনাস 4i মাইনাস 8 হয়, তবে কে এর কোন মানের জন্য এফ মাইনাস টু ইকুয়াল টু 0 হবে। ওই যে এক্সাম্পলে যেটা আমরা করছিলাম, আমাকে আগে কি করতে হবে, f-2 বের করতে হবে। f-2 বের করলে সেখানে এই কে নামের অপশনটা থেকে যাবে, কে থেকে যাবে, তারপর সেটা ইকুয়াল টু 0 বসায় দিলে আমাদের কে এর মানটা কত হবে সেটা পেয়ে যাব। এরপর 14 নম্বরটা কি বলছে দেখো, এফ এক্স ইকাল টু এক্স কিউব মাইনাস 6x স্কোয়ার প্লাস 11x মাইনাস 6 হয়, তবে এক্স এর কোন মানের জন্য ফাংশন অফ এক্স ইকাল টু 0 হবে। এখানে দেখো, এখানে একটা ব্যাপার বলছে, পুরা ফাংশন অফ এক্স এর মানটা 0 হয়ে যাবে, পুরা ফাংশনের মানটা। অর্থাৎ তোমার এই যে এক্স কিউব মাইনাস 6x স্কোয়ার প্লাস 11x আর মাইনাস হচ্ছে 6 ইকুয়াল টু 0, এই এই পুরাটা হয়ে যাবে 0, মানে এইটা তো আমাদের ফাংশন, এই পুরা ফাংশনটা আমাদের হয়ে যাবে হচ্ছে 0। তাহলে পুরো ফাংশনটা 0 বসালে সেই ক্ষেত্রে আমাদের এক্স এর মান বের করতে হবে, এখানে সমাধান করে করে আমাদের এক্স এর মানটা বের করতে হবে। তো এখানে এক্স এর মানটা বের করার জন্য আমাদের দেখো সাধারণ যে নিয়মগুলো আমরা জানি, অর্থাৎ তোমার এই এই ধরনের টার্ম, 4টা টার্ম থাকলে অনেক সময় আমরা কমন নিয়ে কাজ করছি, কিন্তু এখানে তো আসলে কমন নিয়ে কাজ করার মতো অপশন নাই। তো কমন নিয়ে কাজ করা না গেলে তখন আমরা কিভাবে জিনিসটাকে করতে পারি সেটা একটু আরেকটা প্রসেস আছে, সেই প্রসেসটা আমরা যদিও বীজগাণিতিক রাশির মধ্যে করব, কিন্তু এখানে আমি তোমাকে হালকা একটু হিন্টস দিয়ে আমি এটাকে করাই দিই। আমাদের এই ধরনের মানে যখন আমরা 3টা পাই, আমরা জানি যে তোমার বীজগাণিতিক, অর্থাৎ তোমার এই যে মিডিল টার্ম ব্রেক নামে আমরা একটা জিনিস পাইছি, ওটা আসলে মিডিল টার্ম ব্রেক পুরা প্রসেস না, এখানে প্রসেস আরো আছে, এটাকে আসলে বলা হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ করা। অর্থাৎ তোমার এই যে মানগুলা দেওয়া থাকবে সেই মানগুলাকে ছোট ছোট কিছু মানের গুণফল আকারে প্রকাশ করা। যেমন আমি যদি বলি 6, তাহলে 6কে কয়েক ভাবে প্রকাশ করা যায়, যেমন 1 গুণ 6 কতগুলা সংখ্যার গুণফল আকারে প্রকাশ করার চেষ্টা করবো আমি, 1 গুণ 6, তারপর আমি এটাকে লিখতে পারি 2 গুণ 3। তো এই যে আমি 1 গুণ 6 এবং 2 গুণ 3 লিখলাম, এই লেখাটাকে আসলে বলা হয় উৎপাদকে প্রকাশ করা বা উৎপাদকে ভাঙা। তো এই পাটিগণিতের যেমন এরকম উৎপাদকে ভাঙা যায়, ঠিক একই রকম ভাবে বীজগণিতকেও উৎপাদকে ভাঙা যায়, এবং সেই উৎপাদকটা কি হবে, 2 বা 2-এর অধিক ছোট ছোট সংখ্যার গুণফল। তাহলে 2 বা 2-এর অধিক ছোট ছোট সংখ্যার গুণফলকে বলা হয় উৎপাদকে বিশ্লেষণ করা। উৎপাদকে বিশ্লেষণ করার একটা প্রসেস হলো মিডিল টার্ম ব্রেক। তো এটার আরো প্রসেস আছে। তো তুমি যখন উৎপাদকে বিশ্লেষণ করতে যাবা, উৎপাদক উৎপাদক করতে গেলে তোমাকে সিরিয়ালে যে কথাগুলো মাথায় রাখতে হবে সেটা হচ্ছে, তোমাকে প্রথম যেটা দেখতে হবে সেটা হলো 1 নম্বরে কমন যায় কিনা, কমন যায় কিনা। তো কমন যাওয়ার রুলস কি, কমন যাওয়ার রুলস হলো জোড়ায় জোড়ায় তোমার রাশি থাকতে হবে, যদি জোড়ায় জোড়ায় রাশি না, সরি, পদ থাকতে হবে আর কি। আমাদের একটা বীজগাণিতিক রাশির পদ কিভাবে হয় সেটা কিন্তু আমরা মনে হয় একটু আলোচনা করছিলাম, আবারও বলি, সেটা হচ্ছে যোগ চিহ্ন এবং বিয়োগ চিহ্নর আগে ও পরে যে তোমার অংশটা থাকে সেই অংশটাকে এক একটা পদ বলা হয়। তো সেখানে যদি কোনো গুণ এবং ভাগ থাকে তাহলে সেই গুণ ভাগটাকে একটা পদের মধ্যেই কাউন্ট করতে হবে, আবার এমন করা যাবে না যে গুণের জন্য আলাদা পদ হয়ে গেছে, এমনটা কখনো হবে না।
আমাকে মাথায় রাখতে হবে যে যোগ এবং বিয়োগ চিহ্নের আগে পরে যতটুকুনি থাকুক টোটালটা মিলেই হচ্ছে একটা পদ। তো সেরকম যদি জোড় সংখ্যক পদ থাকে, যেমন এখানে 4টা পদ আছে, এরকম যদি জোড় সংখ্যক পদ থাকে তাহলে এই কমনের অপশনটা যেতে পারে। 2 নম্বরে হচ্ছে কমন যদি না যায় তাহলে তুমি দেখবা সূত্রে পড়ে কিনা। সূত্র, সূত্র মানে কোন সূত্র? ওই যে আমরা যে সূত্রগুলা পড়ছি, a কিউব + 3a² + 3ab² + b কিউব, এই যে যে সূত্রগুলা পড়ছি, অর্থাৎ a+b² a-b² a+b², a-b², যেগুলা বীজগাণিতিক সূত্র পড়ছি আমরা, ওই ধরনের কোন সূত্রে এটাকে ফালানো যায় কিনা এটা করতে হবে। 3 নম্বরে হচ্ছে যদি সূত্রে না পড়ে তখন দেখতে হবে মিডিল টার্ম ব্রেক, মিডিল টার্ম ব্রেক, অর্থাৎ মাঝখানের টার্মটাকে ভাঙা যায় কিনা। মাঝখানের টার্মটা ভেঙে 2টা বানানো হয়, এবং মিডিল টার্ম ব্রেকের পরের অপশন কিন্তু কমন, অর্থাৎ মিডিল টার্ম ব্রেক ভেঙে তারপরে কিন্তু কমনে ফেলতে হয়। তাহলে এটা হচ্ছে আমাদের থার্ড অপশন। ফোর্থ অপশন হচ্ছে ভাগশেষ উপপাদ্য। ভাগশেষ উপপাদ্য, শেষ উপপাদ্য, উপপাদ্য, এই এই রুলস এর মধ্যে যেতে পারে। যদি মিডিল টার্ম ব্রেক না হয় তখন দেখা যেতে পারে যেটা ভাগশেষ উপপাদ্যে পড়তে পারে। আর 5 নাম্বারটা হচ্ছে চক্রক্রমিক প্রক্রিয়া। চক্রক্রমিক প্রক্রিয়া, চক্রক্রমিক প্রক্রিয়া। তুমি উপরের যে 3টা জিনিস আছে, এই 3টা জিনিসের সাথে তুমি একদমই পরিচিত। এই কমন ফালানো, সূত্রে ফালানো, মিডিল টার্ম ব্রেক করা, এগুলা তুমি ক্লাস 8-এ করে আসছো। তো তারপরেও আমি প্রত্যেকটা জিনিস আমরা যখন বীজগাণিতিক রাশি করব তখন আবার এক এক করে আলোচনা করে নিব একটু একটু করে, সমস্যা নেই। তো এখানে 4 নাম্বার এবং 5 নাম্বার যে রুলসটা উৎপাদকে বিশ্লেষণ করার, অর্থাৎ ভাগশেষ উপপাদ্য এবং চক্রক্রমিক প্রক্রিয়া, এই ভাগশেষ উপপাদ্যটা আমরা যখন তোমার জেনারেল ম্যাথের আমরা যখন উৎপাদকে বিশ্লেষণ করব বা তোমার বীজগাণিতিক রাশির অঙ্ক করব তখন আমরা এটা শিখবো। আর চক্রক্রমিক প্রক্রিয়াটা এটা আমরা শিখবো যখন হায়ার ম্যাথের বীজগাণিতিক রাশিগুলা করব, তখন আমরা চক্রক্রমিক প্রক্রিয়াটা শিখে যাব। তো মাথায় রাখতে হবে যে উৎপাদকে বিশ্লেষণ করার এই 5টা প্রক্রিয়া ধারাবাহিক প্রক্রিয়া, উপর থেকে নিচের দিকে যাবা, অর্থাৎ উপরেরটা না হলে প্রথমটা, না হলে দ্বিতীয়টা, তারপরেরটা এইভাবে করে করে আসতে হবে। তো আমরা আপাতত যেহেতু বীজগাণিতিক রাশির মধ্যে যাচ্ছি না, সো আমরা যতটুকু জানি, যতটুকু নন জিনিস আমাদের কাছে কমন ফেলানো, সূত্রে ফেলানো, এর মধ্যে দিয়ে আমরা এটাকে করে ফেলানোর চেষ্টা করব। এবং এটা সম্ভব, তুমি চাইলেই যে কোনো রুলসে ইচ্ছা করলে করতে পারবা যদি শুধু একটু চিন্তা করো। এখানে দেখো, আমরা এই জায়গাটা একটু খেয়াল করি, এই জায়গায় কিউব আছে, তার মানে এটা কিউবের সূত্রে পড়লেও পড়তে পারে, এবং পড়লেও পড়তে পারে না আমি ফালায় ছাড়বো যেমনি হোক। তাহলে দেখো আমরা চেষ্টা করি। তাহলে আমাদের একবার প্লাস, একবার মাইনাস, একবার প্লাস, একবার মাইনাস, এরকম থাকে কোন সূত্রে? a - b এর হোল কিউবের সূত্র, এই সূত্রটাই একবার প্লাস একবার মাইনাস, একবার প্লাস একবার মাইনাস, এরকম আসে না? ফাইন, লাইন আসো? আচ্ছা, তাহলে আমরা এই এই সূত্রটায় ফালানোর ট্রাই করব। তাহলে দেখো, আমরা ওটাকে যদি ভেঙে লিখি তাহলে লিখতে পারি এক্স এর কিউব, তারপরে হচ্ছে মাইনাস, তাহলে আমাদের পরের টার্মটা কি আসে? 3a²b। তাহলে 3a²b আমি যদি লিখি তাহলে 3a², দ্যাট মিনস প্রথমটার স্কোয়ার অর্থাৎ x²। তো খেয়াল করো, আমার যদি 6 বানাতে হয় তাহলে এখানে আরো কত গুণ আকারে রাখতে হবে? 2 রাখতে হবে। তার মানে আমি পেয়ে গেলাম যে আমার সেকেন্ড টার্মটা অর্থাৎ বি, বি হবে 2। তাহলে 3a²b, এরপরে কি হবে? প্লাস হচ্ছে 3ab²। তাহলে দুইটা যেহেতু কনফার্ম করে ফেলছো, পরের টার্মটার খেয়াল করার দরকার নেই, তুমি অ্যাজ ইউজুয়াল সূত্রে ফেলানোর মতো করে করে যাও। তাহলে 3ab², এ মানে হচ্ছে এক্স, আর b² মানে হলো 2 এর স্কোয়ার। এবার দেখো তুমি কিছু পরের টার্মটা হবে -b³ -b³ মানে হচ্ছে 2 এর কিউব। তো এবার দেখো, তুমি যে 3 এবং 4 নাম্বার পদটা লিখছো, এই দুইটা পদের মধ্যে মনে হয় তুমি কিছু কিছু উল্টাপাল্টা করে ফেলছি আমরা। সেটা কেমন দেখো, 2 এর স্কোয়ারে 4, 3 4 12, 12টা এক্স, কিন্তু আমার এক্স ছিল কয়টা? 11টা। তাহলে সূত্রে ফেলানোর জন্য একটা বেশি নিছি না আমি এক্স, ওই এক্সটা আমি এখানে মাইনাস করে দিব।
তাহলে মাইনাস হলো এক্স। এরপরে দেখো 2 এর কিউব করলে হয় -8, বাট তোমার ছিল কত, -6। তার মানে তোমাকে আমি ওই যে বাম দিক থেকে, মানে ডান দিক থেকে বাম দিকে গেলে নেগেটিভ, তো তোমাকে আমি হাঁটতে বলছি 6 পা। তোমাকে এখানে আমি হাঁটতে বলছি 6 পা, কিন্তু তুমি হাঁটছো কয় পা? তুমি হাইটে গেছো 8 পা। তুমি হেঁটে গেছো 8 পা। তাহলে এখন যখন তোমার আমার নির্দেশনা মনে পড়বে যে স্যার তো কমান্ড দিছিল 6 পা হাঁটার, তাহলে তোমাকে আবার কি করতে হবে, ডান দিকে 2 পা আগায় আসতে হবে, তাই না? ডান দিকে 2 পা আগায় আসতে হবে। তাহলে ডান দিকে যাওয়া মানেই কি করা, প্লাস করা। দেখো এটা কিন্তু মজা, গণিতের মজা এই যে। তাহলে তোমাকে এখন কি করে দিতে হবে, +2 করে দিতে হবে। তাহলে এখানে হবে তোমার +2। এই জায়গায় অনেক স্টুডেন্ট ওই যে যোগ করলাম না বিয়োগ করলাম, এটা অনেক স্টুডেন্টের বুঝতে অসুবিধা হয়। এই জন্য আমি সাধারণত এইভাবে বুঝাই থাকি, যে তোমাকে আমি মাইনাস হাঁটতে বলছি, তার মানে তোমাকে আমি বাম দিকে হাঁটতে বলছি। ওই যে কিছুক্ষণ আগে যেটা বুঝাইছি, বামে গেলে মাইনাস, ডানে গেলে প্লাস। তাহলে তোমার বামে হাঁটতে বলছি আমি 6 পা, তুমি হাইটে গেছো 8 পা। তো কমান্ড মনে পড়লে তোমাকে আবার 2 পা ডান দিকে হেঁটে আসতে হবে। তাহলে ডান দিকে হাঁটা মানে কি, ডান দিকে হাঁটা মানে প্লাস, তার মানে তোমাকে প্লাস করতে হবে 2। তাহলে এটা তুমি করে ফেললা। এরপরে দেখো, এরপরে আমরা কি করতে পারি, এরপরে আমরা এই যে প্রথম চারটা, এই চারটা একটা সূত্র পড়ছে, সেটা কি a - b হোল কিউবের সূত্র। তাহলে a মানে হচ্ছে এক্স, মাইনাস বি মানে হচ্ছে 2। তাহলে x - 2 এর কিউব, এটা সূত্রে পড়লো। আর এই পরের দুইটা থেকে দেখো, পরের দুইটা থেকে আমি যদি যে প্রথম থেকে -1 কমন নিয়ে নিই, তাহলে এটাও কিন্তু একটা x - 2 হয়। যখন x - 2 হবে তখন এটার সাথে মিলবে, মিলে গেলেই তো আবার কমন নিতে পারবো। তো এই কারণে আমরা কি করবো, প্রথমে এই দুইটা থেকে কমন নিই। এই দুইটা থেকে মাইনাস কমন নিলাম, কমন নিলে আসবে হচ্ছে আমাদের এক্স, আর মাইনাসে প্লাসে মাইনাস হচ্ছে 2, ইকুয়াল টু হচ্ছে ওপাশে আমাদের 0 থাকার কথা, কারণ ওই যে ফাংশন অফ এক্স 0। আচ্ছা, এবার কি করা যায়, এবার দেখো এই দুইটা টার্মের মধ্যে আবার আমাদের x - 2 কমন যায়। তাহলে আমরা কমন নিয়ে নিলাম x - 2। তাহলে x - 2 কমন নিয়ে নিলে আনকমন থাকে কি কি, আনকমন থাকে হলো এখানে x - 2, তিনটা ছিল, একটা নিয়ে নিছি, তাহলে বাকি থাকে কয়টা, দুইটা। আর কমন নেওয়া মানেই কিন্তু আসলে ভাগ করে আলাদা করে রাখা। আমি যখন ভাগ করে আলাদা করে রাখবো, তখন আমার যতটা আমি ভাগ করে নিছি তা অবশিষ্টটা থেকে যাবে। তাহলে আমি এখানে একটা ভাগ করে নিয়ে নিছি, তাহলে আমার বাকি দুইটা থেকে যাবে। তাহলে ওখানে x - 2 এর স্কয়ার থাকবে, মাইনাস এখানে হচ্ছে আমাদের 1, আর এ পাশে হচ্ছে 0। তো খেয়াল করো দুটা রাশি, আচ্ছা আমরা আরো একটু আগায় নেই। তাহলে এখানে x - 2, আর এইদিকে এই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সে আকারে এটাকে ফেলা যায়। দেখো কারণ ওয়ান এমন একটা সংখ্যা যাকে এ স্কোয়ার কেন, যদি পাওয়ার 1000 10,000ও করা হয় তাও ওয়ান ওয়ানই হয়। তাহলে এখানে আমরা ওয়ানকে ওয়ানের স্কোয়ার লিখতে পারি। তাহলে এটা কিন্তু আবার সূত্রে পড়ে যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি ছিল, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ প্লাস বি করলে কি হয়, এ প্লাস বি মানে হচ্ছে আমাদের x - 2 প্লাস বি মানে হচ্ছে +1, আর এ মাইনাস বি, এ মানে হচ্ছে আমাদের x - 2 আর মাইনাস বি মানে হচ্ছে -1, ইকুয়াল টু ডান পাশে হচ্ছে 0। আচ্ছা তাহলে আমাদের এখানে কি কি আসে, বা এই x - 2 তো আগে থেকে ছিল, তারপর দ্বিতীয়টা আসে হচ্ছে তোমার x - 2 + 1, দ্যাট মিনস এখানে থাকবে আমাদের x - 1, যেহেতু বড়টার সামনে মাইনাস চিহ্ন তাহলে একটা মাইনাস থেকে যাবে, x - 1। আর এখানে দেখো -2 আর -1, তার মানে তোমাকে বাম দিকে হাঁটতে বলছি প্রথম -2 পা, তারপরে হাঁটতে বলছি আরো -1 পা, তার মানে টোটাল তোমার কয় পা হাঁটতে হবে, -3 পা। তার মানে এটা হচ্ছে x - 3, আর ওই পাশে হচ্ছে 0। তো বীজগাণিতের ক্ষেত্রে কতগুলা রাশির গুণফল 0 হলে আমরা জানি যে কতগুলা রাশির গুণফল 0 হবে, তখনই 0 হবে যখন তাদের প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে 0 হবে, অথবা যে কোনো একটা 0 হবে। তো কোনটা 0 এটাই তো জানি না। হতে পারে এইটা 0, হতে পারে এইটা 0, হতে পারে এইটা 0। তার মানে আমাকে ওভাবেই বলে নিতে হবে যে হয় এটা ইকুয়াল টু 0, নয় এটা ইকুয়াল টু 0, নাহলে এটা ইকুয়াল টু 0। তার মানে x - 2 ইকুয়াল টু 0। তাহলে x ইকুয়াল টু কত আসবে, x ইকুয়াল টু আসবে 2। একই রকম ভাবে এখান থেকে আসবে x ইকুয়াল টু 1,
আর এখান থেকে আসবে x ইকুয়াল টু 3। তাহলে x এর 3টা মান পাচ্ছি আমরা, 1 2 3। তাহলে যদি ফাংশন অফ x 0 হয় তাহলে x এর মানটা হবে 1 2 3। ক্লিয়ার ফাহিম? জি স্যার। তা দেখো এগুলাই কিন্তু সাধারণত ভাগশেষ উপপাদ্যের মাধ্যমে করা হয়, কিন্তু সেটাই আমি তোমাকে একটু অন্যভাবে করায় দেখালাম, যে তুমি চাইলেই উৎপাদকের বিশ্লেষণ যে কোনো নিয়মে করতে পারো, তবে সেক্ষেত্রে একটু মাথা খাটাতে হবে। আচ্ছা, আমরা এবার 15 নাম্বার প্রশ্নটা যাই। দেখো এই যে 15 নাম্বারটা কি বলছে, যদি fx ইকুয়াল টু 2x প্লাস 1 ডিভাইডেড বাই 2x মাইনাস 1 হয়, তবে f 1 বাই এক্স স্কোয়ার প্লাস 1 আর f 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 1 এর মান নির্ণয় করো। তো দেখো মূল ফাংশনটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আমার মূল ফাংশনে বসানো ছিল x, কিন্তু সেইখানে আমার মূল ফাংশনে বসাই দিছে 1 বাই এক্স স্কোয়ার। তাহলে আমাকেও তাই করতে হবে, আগে আমার মূল ফাংশনে 1 বাই এক্স স্কোয়ার বসাতে হবে। তাহলে আমার কি করতে হবে, ফাংশন অফ 1 বাই এক্স স্কোয়ার নির্ণয় করতে হবে। তাহলে ফাংশন অফ 1 বাই এক্স স্কোয়ার মানে কি, অর্থাৎ আমরা বাম দিকে আমি এই যে এক্স এর পরিবর্তে আমি 1 বাই এক্স স্কোয়ার লিখছি। তাহলে আমাকে ডান দিকেও কি করতে হবে, যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে এক্স এর পরিবর্তে আমাকে 1 বাই এক্স স্কোয়ার লিখতে হবে। তাহলে 2 ইন্টু এখানে আমি লিখবো হচ্ছে 1 বাই এক্স স্কোয়ার, আর ওদিকে প্লাস আছে 1, আর নিচে আমার 2 ইন্টু 1 বাই এক্স স্কোয়ার মাইনাস আছে হচ্ছে আমার 1। তাহলে দেখো এবার কি করা যায়, আমি একটা প্রসেসের কথা তোমাকে বলছিলাম যে এখানে হর দ্বারা লসাগু না করে আরেকটা সুবিধাজনক কাজ আছে, সেটা হলো যেটা হর থাকবে ওই হর দিয়ে যদি তুমি উপরে নিচে গুণ করে দাও, মানে ভগ্নাংশের যে হরটা থাকবে একই টাইপের হর, দেখো এক্ষেত্রে কিন্তু একই টাইপের হর হতে হবে। যদি একই টাইপের হর না হয় তাহলে হর গুলা লসাগু দিয়া উপর নিচে গুণ করে দিবা, আর যদি একই টাইপের হয় জাস্ট হর দিয়ে উপর নিচে গুণ করে দিবা। তাহলে এক্স স্কোয়ার দিয়ে যদি আমি গুণ করে দিই তাহলে উপরে এখানে থাকবে হলো শুধু 2, আর ওই 1 কে এক্স স্কোয়ার দিয়ে গুণ করলে হবে এক্স স্কোয়ার, তাহলে 2 প্লাস এক্স স্কোয়ার। আর নিচে আমাদের এক্স স্কোয়ার দিয়ে গুণ করলে এখানে হবে 2 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে দেখো 2 প্লাস এক্স স্কোয়ার আর 2 মাইনাস এক্স স্কোয়ার আমার হয়ে গেল। তো আমাদের উপরে নিচে একই জাতীয় জিনিস দ্বারা গুণ করার কারণে সেটা কিন্তু আর থাকে না, এই জন্য ওটা দেখানোর দরকার নেই। তাহলে এটা হচ্ছে ফাংশন অফ 1 বাই এক্স স্কোয়ার এর মান। এরপর কি করতে বলছে, এরপর বলছে ফাংশন অফ 1 বাই এক্স স্কোয়ার এর সাথে আমি প্লাস করব 1, আর ফাংশন অফ 1 বাই এক্স স্কোয়ার এর সাথে আমি মাইনাস করব 1। তাহলে আমরা এখন এখানে জাস্ট মান বসাই দিব। ফাংশন অফ 1 বাই এক্স স্কোয়ার মান হচ্ছে আমাদের 2 প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে আমাদের এই 2 মাইনাস এক্স স্কোয়ার, আর এখানে প্লাস হলো 1 1, আর নিচে একই রকম ভাবে এই 2 প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এই 2 মাইনাস এক্স স্কোয়ার, আর মাইনাস হচ্ছে 1। এবার সেম কাজটা আবার করব, যেহেতু হর আছে আমার 2 মাইনাস এক্স স্কোয়ার, আমি 2 মাইনাস এক্স স্কোয়ার দিয়ে এই উপরেও গুণ করব, এই নিচেও গুণ করব। তাহলে উপরে গুণ করলে আমাদের কি কি হবে, উপরে গুণ করলে হবে 2 প্লাস এক্স স্কোয়ার তো থাকবে, আর এই প্লাস 1 দিয়ে 2 মাইনাস এক্স স্কোয়ার কে গুণ করলে হয় প্লাস 2 ওকে 2, আর প্লাসে মাইনাসে মাইনাস এক্স স্কোয়ার ওকে এক্স স্কোয়ার। জি স্যার, বুঝেছি। আচ্ছা, নিচেও আমরা 2 মাইনাস এক্স স্কোয়ার দিয়ে গুণ করবো, তাহলে উপরে থাকবে 2 প্লাস এক্স স্কোয়ার, আর মাইনাস হচ্ছে আমাদের মাইনাস 2 ওকে 2, আর মাইনাসে মাইনাসে প্লাস হচ্ছে এক্স স্কোয়ার ওকে এক্স স্কোয়ার। ব্যাস, এবার দেখো উপর থেকে এক্স স্কোয়ার ভ্যানিশ হয়ে যায়, একটা যোগ একটা বিয়োগ এই কারণে, আর নিচে থেকে 2 আর 2 ভ্যানিশ হয়ে যায়। তাহলে উপরে থাকে আমার 2 আর 2 উপরে থাকতেছে এখানে 2 আর 2 4, আর নিচে থাকতেছে হলো আমার দুইটা এক্স স্কোয়ার থাকতেছে, দুইটা এক্স স্কোয়ার। এরপর আবার যদি একটু কাটাকাটি করা যায়, তাহলে কাটাকাটি করলে উপরে 2 2 4 মানে 2 থাকে, আর নিচে থাকে হলো একটা এক্স স্কোয়ার। তাহলে এটা হচ্ছে আমাদের মান, এই 2 বাই এক্স স্কোয়ার, এটাই হলো আমাদের মান। তো এই হচ্ছে প্রশ্ন। তাহলে আমাদের কি করতে হবে, সবার আগে ফাংশনটাকে খেয়াল করতে হবে, ফাংশনটার কোনো চেঞ্জ আছে কিনা। ফাংশনটা চেঞ্জ থাকলে ওই চেঞ্জের মানটা আগে বের করতে হবে, চেঞ্জের মানটা বের করে দেন তোমার যা বের করতে বলছে মান সেটার মধ্যে ইনপুট দিয়ে দিলে আমাদের অঙ্ক হয়ে যাবে। এর পরের প্রশ্নটা দেখো, ঠিক অ্যাজ ইউজুয়াল একই রকম একটা প্রশ্ন। এই gx ইকুয়াল টু 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস হচ্ছে এক্স টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার হলে দেখাও যে g অফ 1 বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু g অফ এক্স স্কোয়ার।
তার মানে লেফট হ্যান্ড সাইডের ফাংশনের ভিতরের অংশটাও চেঞ্জ, রাইট হ্যান্ড সাইডেও ফাংশনের ভিতরের অংশটা চেঞ্জ। তাহলে তোমাকে আলাদা আলাদা ভাবে এই জি 1/x² বের করতে হবে, এখানে প্রত্যেকটা এক্স এর জায়গাতে 1/x² বসায় যা মান আসে সেটা বের করতে হবে। আবার আলাদা আলাদা ভাবে শুধু g(x²) বের করতে হবে। দেখা যাবে যে দুইটা মানই সেম আসবে। তো সেম আসলে তো আমি তখন বলতে পারবো যে অতএব g(1/x² = g(x²) ঠিক আছে। জি স্যার বুঝেছি। আচ্ছা, এবার পরের 17 নম্বর প্রশ্নটা দেখো। ডোমেন রেঞ্জ নির্ণয় করতে বলছে, একদম খুচরা কাজ, পারবা এগুলা তুমি। 18 নাম্বারটা, এটাও তুমি পারবা। পারবা না? এই যে অন্যয় ফাংশন বের করা, মানে অন্যয় থেকে তোমার এই রিলে আগে ক্রস গুণন করে তোমার অন্যয়টা বের করতে হবে, দেন সেখান থেকে ডোমেন রেঞ্জ বের করতে হবে, ওই যে x∈a y∈a ওই টাইপের। তারপরে এখানে সক কাগজে বিন্দু স্থাপন করতে বলছে, খুব সহজ কাজ, এটা আমরা দেখছি। আচ্ছা, এখানে এই যে যে জায়গাটা, এটাকে আমরা কিভাবে স্থাপন করবো সক কাগজে? এই 1/2 আর -5/6 এটাকে আমরা কিভাবে স্থাপন করব? তো এটা স্থাপন করার জন্য এটা যখন করবা তখন তুমি একটা কাজ করতে পারো, যে ছক কাগজে এই দেখো 2 আর 6 এর লসাগু কত? 6। তাহলে তুমি যদি প্রত্যেক 6 ঘর সমান সমান 1 ধরো, তাহলে ইজিলি বসাতে পারবা। এই যে 1 2 3 4 5 6, 6টা ঘর মিলে হচ্ছে 1। আর উপরের দিকে 6টা ঘর মিলে 1, 1 2 3 4 5 6 ঘরে 1। তাহলে দেখো 6 ঘর সমান সমান হলো 1। তাহলে আমাদের এখানে কত বলছে? 1/2। তাহলে অতএব 1/2 সমান সমান কত হবে? 1/2 সমান সমান তাহলে কত হবে? 1/2 সমান সমান হবে, এখানে দেখো ছিল 1, হয়ে গেছে 1/2, কমে গেছে। তো কমে গেলে ঐকিক নিয়ম অনুযায়ী গুণ হয় না ভাগ হয়? কমে গেল তো ভাগ। ভাগ হয়। তাহলে আমি যদি এখানে ভাগ করে দেই, তাহলে দেখো মানে কথার উপরে কথা চলে আসে। আসলে এখানে ভাগ করে দিলে কি ঘটনা ঘটবে, এটাও আসলে খুব মজার একটা ব্যাখ্যা। তোমাকে আমি সিম্পল একটা ব্যাখ্যা দেই। মনে করো আমের দোকানে গেছো তুমি, এটা এটা করার জন্য আমাকে ওটা আগে বুঝতে হবে। কারণ হচ্ছে এই যে ঐকিক নিয়মে কমে গেলে ভাগ হয়, এই জায়গাটাই প্রবলেম হয়। কিরকম দেখো, হ্যাঁ ওটা কিন্তু আমি বলতেছি না যে আসলে ভুল না, ঠিক, ওটা কমে গেলে ভাগ হয়, কিন্তু সেটা নির্দিষ্ট একটা ক্ষেত্রে। আমি সেটা লাস্টে বলবো যে কোন ক্ষেত্রে। তো আমরা এখন দেখি, তুমি আমের দোকানে গেছো, বড় বড় আম দেখছো, আম দেখে তোমার খুব লোভ হলো যে আহা, এই আমটা কি পাকা, আমি যদি একটা আম খাইতে পারতাম। এখন দোকানদারকে তুমি জিজ্ঞেস করলা যে ভাই আমের দাম কত, তো উনি বললো যে একটা আমের দাম 20 টাকা। একটা আমের দাম 20 টাকা, খেয়াল করো ফাহিম ভালো করে। তো তুমি পকেটে নিয়ে গেছিলা হচ্ছে 5 টাকা। 5 টাকা। তো তুমি অ্যাজ ইউজুয়াল সাধারণ গ্রামের মানুষ যেভাবে হিসাব করতে পারে, সে একই রকম ভাবে মনে মনে হিসাব করে তুমি বলতে পারতেছো যে 5 টাকায় আমের কতটুকু অংশ পাওয়া যাবে? 4/1 ভাগ। 4/1 পাওয়া যাবে, যেহেতু 5 টাকা 20/1, মানে সরি 20 টাকার 4/1 সো দ্যাট আমও তুমি পাবা 4/1, তাই না? 4/1। তো তুমি দোকানদারকে বললা কি যে ভাই আমাকে 4/1 আম দেন। এখন দোকানদার খাতা নিয়ে হিসাব করতে বসছে, বুঝছো? এবার দোকানদারের খাতা নিয়ে হিসাব করার পালা। এই দেখো দোকানদারের হিসাব করাই, একটা আমের দাম কয় টাকা? 20 টাকা। 20 টাকা। হ্যাঁ, তাহলে এই এই ছেলেটা 4/1 আম চাইলো, তাহলে 4/1 আমের দাম কত আসে? ছোটবেলায় তো ক্লাস 5-এ পড়ছিলাম, কমে গেলে ভাগ হয়। আচ্ছা তাইলে ভাগ হবে, তাহলে এখানে 20 ভাগ হচ্ছে আমার 1/4 করলাম। এরপরে আরো শিখছিলাম ক্লাস 5-এ, কি শিখছিলাম? ভাগের কাজ হলো ভগ্নাংশ থাকলে গুণ দিয়ে উল্টাই দিতে হয়। তাহলে উল্টাই দিলাম, 20 গুণ দিয়ে উল্টাই দিলাম, উপরে যাবে 4, নিচে আসবে 1। তাহলে কত হলো? 4×20 80 টাকা। ফাহিম তুমি আমাকে 80 টাকা দাও। তুমি কি করবা? তুমি ওইখানে অজ্ঞান হয়ে পড়ে যাবে। আল্লাহ, আমি তো
20 টাকা আম তাই কিনে খাইতে পারলাম না, এই বেটা আমার 4 ভাগে এক ভাগ আমটার দাম ছিল 80 টাকা। তুমি জায়গায় অজ্ঞান। হ্যাঁ, কেন হইলো? কেন হলো এই কাহিনীটা? এই কাহিনীটা হলো ওই যে ছোটবেলার ঐকিক নিয়ম শিখছিলাম আমরা, ওখানে একটা কথা আমরা বলে আসিনি বা একটা কথা আমরা মনে করে আসিনি। সেটা কি? যদি প্রকৃত ভগ্নাংশ হয়, প্রকৃত ভগ্নাংশ অর্থাৎ যার লব ছোট হর বড়, এরকম প্রকৃত ভগ্নাংশ যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে উল্টা হবে। মানে কমে গেলে ভাগ না হয়ে কমে গেলে উল্টা গুণ হবে। আর না হলে এই যে ঘটনাগুলা ঘটবে, এখানে যদি তুমি গুণ দিয়ে দিতা তাহলে কিন্তু আর কোনো প্রবলেম হতো না। দোকানদার যদি গুণ দিয়ে দিত, গুণ দিয়ে দিলে দেখো এই যে 60 দিয়ে 20 কাটলে 60 5 20, তাহলে উপরে কত হয়? 5 অক্কে 5। তখন কিন্তু তুমি 5 টাকায় 4 ভাগের 1 ভাগ আম পেতা, দোকানদার তোমাকে ইজিলি আমটা দিয়ে দিত। কিন্তু দোকানদার যদি ওই শিখে আসে যে ওই কমে গেলে ভাগ হয়, তাহলে দোকানদার উল্টা তোমার কাছে 80 টাকা চাবে। এই দোকানদারে তুমি মরে গেলেও বুঝাইতে পারবা না যে ভাই এটার দাম 80 টাকা না, এটা 5 টাকা আসে। তারে বুঝাইতে পারবা না। কেন বুঝাইতে পারবা না? সে তো শিখে আসছে কমে গেলে ভাগ হয়। বুঝতে পারছো? এই জি। হলো কাহিনী। তাহলে প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে কমে গেলে ভাগ না, উল্টা কমে গেলে গুণ হবে। আর সাধারণ এমনি সংখ্যার ক্ষেত্রে যদি কমে যায় তাহলে ভাগ হবে, ওটা ঠিক আছে, সেটা সাধারণ সংখ্যার ক্ষেত্রে। কিন্তু ভগ্নাংশের ক্ষেত্রে কমে গেলে হবে গুণ, এবং সেটা প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে। ক্লিয়ার ফাহিম? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা এখন ওই হিসাবটাতে চলে যাই। তাহলে আমাদের এখানে দেখো ওই 6 ঘর মানে 1 = হচ্ছে 6 ঘর। তাহলে আমাদের এই 1/2 সমান সমান কয় ঘর হবে? 1/2 সমান সমান হবে গুণ হবে। তাহলে 6 গুণ হচ্ছে 1/2। তা দেখো আমের হিসাবটা না দেখালে কিন্তু তোমার নিজের মধ্যেও একটু প্যাচ লাগতো যে স্যার এখানে কেন গুণ দিলেন। আমি এই জন্য তোমার এই আম দিয়ে হিসাব করে দেখাইলাম, যে তুমি আমের হিসাবটা বুঝতে পারলে ওটা তো মুখে মুখেই বুঝতে পারতেছো 4 ভাগের 1 ভাগ পাবা। অথচ দোকানদার হিসাব মতো বানায় দিল বেশি, এই কারণে আমি আমের এক্সাম্পলটা দিলাম। আচ্ছা, এখানে আমার কাটাকাটি করলে কত হয়? 3। তার মানে আমার হবে 3 ঘর। তাহলে 1/2 মানে হচ্ছে 3 ঘর। এরপরে -5/6 মানে কত? একে একইভাবে যদি আমি বের করি, -5/6 সমান সমান হবে, আমার আগে ছিল 6 আর গুণ দিব হচ্ছে আমি -5/6। তাহলে গুণ দিলে 6 6 কাটবে, তাহলে -5 ঘর, -5 ঘর। তাহলে এখন আমরা গ্রাফ পেপারে যদি দেখি, এই যে 6 ঘর সমান সমান 1 ধরছিলাম, মাইনাস মানে এক্সট্রা ওয়াইটা নিচের দিক যাবে। তাহলে 1 2 3 4 5 6 ঘর। আর এদিকে 1 2 3 4 5 6 ঘর। তাহলে এখানে 1 2 3 4, আর তাহলে আমাকে কয় ঘর যেতে হবে? আমাকে যেতে হবে এক্স এর দিকে 3 ঘর আর ওয়াই এর দিকে হচ্ছে -5 ঘর। তাহলে 1 2 3 ঘর, আর এদিকে ওয়াই এর দিকে -5 ঘর। এই যে এইখানটাতে বিন্দুটা, এইখানটাতে। তাহলে এভাবে করে তুমি বিন্দুটাকে বসাতে পারো। তো এই এই একটা ব্যাপার। আর আরেকটা হচ্ছে, আরেকটা কাজ করতে পারো, সেটা হলো তুমি সরাসরি এই মানটাকে ক্যালকুলেশন করে বের করে দেখতে পারো যে ক্যালকুলেশন করলে কত আসে। এখানে 1/2 মানে কত আসে। মানে তুমি প্রতি 1 ঘরে যদি একই ধরে করতে চাও, তাহলে তোমাকে সেখানে ক্যালকুলেশন করতে হবে। সেটা কি? এই 1/2 মানে হচ্ছে 0.5। তাহলে 0.5 মানে কি? 0.5 মানে হচ্ছে 0 এবং 1-এর মাঝামাঝি। তাহলে জায়গাটা হচ্ছে এখানে, এইটা। এরপরে হচ্ছে আমাদের 5/6। 5/6 মানে এখানে যদি আমি ভাগ দেই, দশমিক আসবে, 50 আসবে। তাহলে 6 8 48 থাকে 2 নামালা 0 20। তাহলে 3 6 18, 3 6 এরকম চলে আসবে। তাহলে 0.83 আসবে, এবং তার সামনে আছে একটা মাইনাস চিহ্ন। তাহলে দেখো 0.83 মানে কি? 0.83 মানে হচ্ছে ওই 1-এর অনেক কাছাকাছি। তাহলে এই বরাবর হতে পারে। তাহলে আমার বিন্দুটা আসবে এখানে, এই যে এইখান থেকে এইখানে। মানে তুমি প্রত্যেক 1 ঘর সমান সমান যদি 1 ধরো, তাহলে বিন্দুটা আসবে এখানে। সেটাও তুমি ধরতে পারো, কোনো সমস্যা নাই। বুঝতে পারছো? তাহলে ওইভাবেও করতে পারো, ওইভাবেও করতে পারো। কিন্তু প্রতি 6 ঘর সমান 1, বা এই যে লসাগু, হরের লসাগু সমান সমান যদি তুমি ঘর ধরো, তাহলে সেক্ষেত্রে কিন্তু শুধু এই একটার ক্ষেত্রে না, প্রত্যেকটার ক্ষেত্রেই ধরতে হবে তোমাকে সেরকম। তাহলে সেই ক্ষেত্রে এইখানে হয়ে যাবে 3 6 18 ঘর, দেখছো? আর এটাই হয়ে যাবে কত? 5 6 30 ঘর। তো তোমাকে তো গ্রাফ পেপার বিশাল বড় একটা দিবে না, তোমাকে একটা নির্দিষ্ট সাইজ দিবে। তখন তুমি দেখে নিবা যে ওইখানে আদৌ 30 ঘর আছে কিনা। যদি 30 ঘরই না থাকে, তাহলে তুমি 6 ঘর সমান 1 ধরলে তো বিপদে পড়বা, তাই না? জি স্যার। তখন তোমাকে কি করতে হবে? তখন তোমাকে এই যে অ্যাজ ইউজুয়াল নর্মাল ভাবেই করে যেতে হবে, এখান থেকে যা আসে আসুক।
আচ্ছা, এরপরে এই বিন্দুগুলা স্থাপন করে দেখাও যে বিন্দু তিনটি একই সরল রেখায় অবস্থিত। ওটা স্থাপন করলেই তুমি টের পাবা। আচ্ছা, 21 নাম্বারটা কি বলছে দেখো। সার্বিক সেট, এটা একটা বিজোড় সংখ্যা, x বিলংস 10, x হচ্ছে বিজোড় সংখ্যা। আর এ একটা সেট, x x যেন x বিলংস 10 এবং 2 is less than equal x is less than equal 7। আর b equal to হচ্ছে x যেন x belongs to n এবং এই 3 is less than x is less than 6। আর c হচ্ছে, আচ্ছা ফাহিম, কিসের জন্য একটা শব্দ আসতেছে খুব? তুমি কি হেডফোনে কথা শুনতেছো? জি স্যার, আমি তো হেডফোনে। ও, তোমার হেডফোনটা মনে হয় প্রবলেম করতেছে। ওই কালকের ভিডিওটাতেও কিন্তু তোমার ওই একটা ব্যাড সাউন্ড আসতেছিল লাস্টের দিকে। তোমার ওই হেডফোনটাকে একটু নাড়াচাড়া দিয়ে দাও তো, একবার বের এখন করে শুনতে আবার পারবেন ঢুকাও হেডফোনটা। স্যার? এখন আসতেছে? হ্যাঁ, এখন ঠিক আছে। আচ্ছা, এবার দেখো, তাহলে আমাদের এখান থেকে এই এ কত হবে? আমরা আগে এ বের করে দেখি। এ হবে হচ্ছে, এখানে বলছে 2 থেকে 7-এর মধ্যে এবং দুইটাই সমান, তার মানে 2 হবে, 3 হবে, 4 হবে, 5 হবে, 6 হবে এবং 7 হবে। আমি এই অঙ্কটা দেখাচ্ছি কেন, এটার মধ্যে যে ইউ এর একটা ভেজাল আছে, এই জন্য আমি ইউটা পরে দেখাবো। আচ্ছা, এরপরে বি, কারণ ইউ দেখো, ইউ যা বলে দিছে, ইউ কিন্তু একটা অসীম সেট হয়ে গেছে, খেয়াল করছো? এটা তো সব বিজোড় সংখ্যা। সব বিজোড় সংখ্যা, তাহলে একটা অসীম সেট না? তাহলে সব জি। বিজোড় সংখ্যা যদি নেই, তাহলে এই যে বাদ সেট লিখতে যেহেতু মহাবিপদে পড়ে যাবো আমরা। কোনটা কোনটা বাদ যাবে আর কোনটা কোনটা থেকে যাবে সেটা করতে গিয়ে কিন্তু বিপদে পড়ে যাব। এই জন্য আমরা এখানে একটু এই জায়গায় একটু টুইস্ট আছে, আমরা ওইটা আলোচনা করার জন্য আমরা আগে নিচেগুলা লিখে নিই। এখানে কি কি হবে? বি এর মান হবে 4, তারপরে 5, এই 4 আর 5 দুইটাই হবে, কারণ 6-এর থেকে ছোট বলছে। আর সি এর মানটা কি বলছে? সি এর মানটা হবে স্কোয়ারের মান 5-এর থেকে বড়, তাহলে স্কোয়ারের মান 5-এর থেকে বড় কোথা থেকে শুরু? 3 থেকে শুরু। হ্যাঁ, আর এন বলা আছে যেহেতু, নেগেটিভ তো নেওয়ার দরকার নাই। 3 থেকে শুরু, তারপর 4-এর কিউব করলে হয় তোমার 64, তার মানে 4ও 64। হবে, 5-এর কিউব করলে হয় 125, তার মানে এটাও হবে, পরেরটা আর হবে না। তাহলে 3 4 5, এটা হলো সি। এবার আসি ইউ কত লিখবো আমি। ইউ, তাহলে দেখো, এখানে সর্বোচ্চ বিজোড় সংখ্যা কত আসছে? 7। 7। সর্বোচ্চ বিজোড় সংখ্যা আসছে 7। তাহলে তুমি একটা কাজ করতে পারো, যে এই সর্বোচ্চ বিজোড় সংখ্যা যে পর্যন্ত আছে, তুমি সেই পর্যন্ত এই মানগুলাকে নিতে পারো। তাহলে সেই পর্যন্ত মানগুলাকে নিলে আমার কত আসবে? এখানে 1, 3, 5 এবং 7। আর চাইলে তুমি একটা কাজ করতে পারো, এখানে আর একটা বেশি বিজোড় সংখ্যা নিতে পারো, সেটা মনে করো 9 নিয়ে নিলা। তাহলে এই পর্যন্ত নিলেই হবে, তারপর তুমি ডট 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 দিয়ে রাখবা। যদি সব বিজোড় সংখ্যা আছে তাহলে এরপরে তুমি ডট 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 দিয়ে রাখবা, এই 1 3 5 7 9 লিখে রাখবা। আর আমাদের যখন আমরা এই পূরক সেটেড বের করবো, তখন আমরা ডট গুলা রাখিয়ে দিব। যেমন ধরো এখানে বলছে এ পূরক বের করতে, তাহলে এ পূরক মানে কি? এ পূরক মানে হচ্ছে ইউ থেকে বাদ যাবে হচ্ছে আমাদের এ, এ। ইউ বাদ এ। তাহলে ইউ থেকে যদি এ বাদ দেই, তাহলে আমরা বাদের ক্ষেত্রে কি শিখছিলাম? দ্বিতীয় যে বিয়োগ। সেটটা থাকবে সেটার পুরাটাই বাদ, এবং তার কোনো উপাদান যদি প্রথম সেটের মধ্যে থাকে সেটাও বাদ। তাহলে এখানে দেখো, এই 2 3 4 5 6 7 এগুলা তো বাদ যাবেই, এগুলার মধ্যে থেকে যদি কোনো কিছু এখানে থাকে তাও বাদ যাবে। তাহলে বাদ দিলে এখানে কি থাকে দেখো, 1 থাকে, তারপরে হচ্ছে আমাদের 7 থাকে, সরি 7 থাকে না, না, 7 তো 7 বাদ যায়। থাকে না। 1 থাকে, 9 থাকে, তাহলে 1 9, তারপরে কি হবে? ডট 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 ডট, তার মানে ডট ডট দুনিয়ার ডট। আর যত বিজোড় সংখ্যা আছে সব। তাইলে এই এই হবে হচ্ছে আমাদের এ পূরকের মান। এরপরে দেখো, সি বাদ বি, তাহলে সি থেকে বি বাদ দেয় তো ইজি কাজ, বি একদমই বাদ যাবে, 4 5 বাদ যাবে, আর এই 4 5 এর মধ্যে আছে সেটাও বাদ যাবে, তাহলে অ্যান্সার হবে শুধুমাত্র কত? 3 হবে অ্যান্সার। 3। এরপরে বি ক্রস সি নির্ণয় করতে বলছে, তো বি ক্রস সি পারবা তুমি। তারপরে পাওয়ার অফ এ সেট সি নির্ণয় করো, তাহলে পাওয়ার অফ এ সেট সি, এ সেট সি এর মানটা আমাকে আগে বের করতে হবে। এ সেট সি 4 কত আসে 5। এখানে? এ সেট আচ্ছা। সি আসে হলো 3 4 5। 3 4 তারপরে 5। পাওয়ার বের করতে হবে তার, তাহলে 3 4 5 এর পাওয়ার বের করতে হবে, 8টা আসবে। 3 4 5, 3 4 3 5 4 5, 3 4 5 ফাঁকা সেট, এই 8টা আসবে।
তাহলে এই জি হচ্ছে স্যার। আমাদের 21 নাম্বারটা। এরপর দেখো ভেন চিত্রটা আমরা দেখি। ভেন চিত্র এখানে বলছে ভেন চিত্রটি লক্ষ্য করি, বি সেট কে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। এখানে বি সেটে কি কি আছে দেখো। বি সেট তো এই এই ধরনের সংখ্যা যদি দেওয়া থাকে তাহলে দেখবা যে তুমি কি কি দেওয়া আছে সেগুলো হিসাব করবা। এখানে দেওয়া আছে 2 3 5 আর 7। তাহলে 2 3 5 আর 7 এরা প্রত্যেকে এক একটা বিজোড় সংখ্যা, এবং তারা কি এই 2-এর থেকে ছোট বা সমান। এই বিজোড় সংখ্যা না তো, 2 3 5 7 এটা এটা তো স্যার ন্যাচারাল মৌলিক নাম্বার, সংখ্যা। ন্যাচারাল ক্রমিক স্বাভাবিক সংখ্যা। ক্রমিক স্বাভাবিক সংখ্যা। তাহলে আমরা এখানে লিখবো বি সমান সমান এক্স, যেন এক্স বিলংস টু এন, কারণ জিরো নাই, জিরোর নিচে নাই, তাহলে এন। এক্স বিলংস টু এন, আর এক্স ক্রমিক স্বাভাবিক সংখ্যা, ক্রমিক স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক ক্রমিক স্বাভাবিক সংখ্যা, সংখ্যা। এবং শর্তটা কি? এবং শর্তটা হচ্ছে এই 2 is less than equal to x is less than equal to 7। ঠিক আছে? এই আমার এখানে একটা স্যার সেকেন্ড ব্র্যাকেট, এখানে সেকেন্ড ব্র্যাকেট, এটা লিখতে হবে স্যার এই যে আমাকে। স্যার হ্যাঁ বলো। ক্রমিক কিভাবে, এখানে তো 4 আর 6 নেই। ওহ, আমরা তো এখানে ক্রমিক হবে না। ভালো কথা এটা তো স্যার বলছিলেন। মৌলিক সংখ্যা। হ্যাঁ, ক্রমিক হবে না, মৌলিক হবে, মৌলিক। তাহলে এখানে তোমার এই এক্স হচ্ছে মৌলিক সংখ্যা, এক্স মৌলিক সংখ্যা। আর হচ্ছে এক্স ইজ লেস দেন ইকাল টু তোমার, তাহলে এই লেস দেন ইকাল টু 7 শুধু এটুকু লিখলে হবে যে এক্স হুম, হচ্ছে মৌলিক সংখ্যা এবং এক্স ইজ লেস দেন ইকাল টু 7, কেননা 2-এর নিচে আর কোনো মৌলিক সংখ্যা নাই। মৌলিক ওয়ান সংখ্যা নেই। মৌলিক সংখ্যা না, জিরো মৌলিক সংখ্যা না, নিচের দিকের সংখ্যাকে মৌলিক সংখ্যা বলা হয় না। তাহলে এখানে তোমার আমরা বলতে পারবো যে এক্স হচ্ছে মৌলিক সংখ্যা এবং এক্স ইজ লেস দেন ইকুয়াল টু 7। থ্যাংক ইউ। আচ্ছা, এরপরে দেখো আমরা আহ, পরেরটা কি বলছে যে উদ্দীপক ব্যবহার করে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি ইকুয়াল টু এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি সম্পর্কটি সত্যতা যাচাই করো। তাহলে এখানে তো আমার জি জানাই স্যার, এটা আছে পারবো। এ হলো 1 2 3 4, বি হলো 2 3 5 7, আর সি হচ্ছে 3 4 5 6। তাহলে সেই জিনিসগুলো আমার দিয়ে এটা বের করতে পারবো আমরা। এরপর একটা অন্যয় দেওয়া আছে দেখো, বি ইউনিয়ন সি এর পূরক। তাহলে বি ইউনিয়ন সি কত? এখানে বি ইউনিয়ন সি কত আসে দেখো, বি ইউনিয়ন সি আসে 2 3 4 5 6 7। 2 3 4 5 6 7 সবগুলা, এই যে এই কটা সব, খালি এক বাদ দিয়া এই কটা হচ্ছে আমাদের বি ইউনিয়ন এটার সি। পুরো তাহলে তার পূরক করব, তাহলে তার পূরক করলে কি কি আসবে? সার্বিক সেট ইউ থেকে বাদ যাবে। তাহলে সার্বিক সেটে ইউ এর মধ্যে আরো কে কে ছিল? 1 ছিল, এক আর 8 ছিল। তাহলে আমাদের অ্যান্সার হবে 1 আর 8। তাহলে বি ইউনিয়ন সি এর পূরকটা হবে 1 আর 8। তার সাথে ক্রস করাতে বলছে এ। এ কি আছে? এ হলো এক, 1 2 3 4। 2 3 4। আচ্ছা, এই ক্রসটা করার পরে আমাকে কি করতে হবে? আমরা ক্রসটা কিভাবে করব? প্রথমটা দিয়ে সাইডটাই একের একবার সাথে নিব, দ্বিতীয়টা দিয়ে সাইডটা একবার নিব, আবার এক একবার 8-এর করে সাথে নিব। সব। হুম, তাহলে এটা পারবা। আচ্ছা, এইভাবে থাকতে পারে, ভেনচিত্র এভাবে থাকতে পারে। আচ্ছা, এরপরে পরেরটা দেখি। 23 নাম্বারটা, ফাংশন অফ এক্স ইকাল টু 4x - 7 ডিভাইডেড বাই টুয়াইস এক্স মাইনাস 4 একটি ফাংশন। ফাংশন অফ -1/2 এর মান নির্ণয় করো। জাস্ট এক্স এর জায়গায় -1/2 বসালে যা আসবে তাই। এরপর ফাংশন অফ এক্স এর সাথে উপরে যোগ করতে হবে 2 আর নিচে বিয়োগ করতে হবে 1। এই কিছুক্ষণ আগে এরকম করে আসছি আমরা, ওইটাই বের করবা। এইটা ব্যাপার, তাহলে এটা পারবা। এরপরে বলছে হলো গ নাম্বারটা, দেখাও যে এফ ওয়াই ইকাল টু এক্স। এখানে কি আছে দেখো, ওয়াই ইকাল টু এফ এক্স, ওয়াই ইকাল টু এফ এক্স। তোমাকে দেখাতে হবে কি, ফাংশনের মধ্যে ওয়াই নিয়ে আসতে হবে এবং সেটা হবে এক্স, এরকম। তো সেই দিকে আমরা এই ধরনের টার্মকে আসলে বলা হয় বিপরীত ফাংশন। যেহেতু আমরা উপরের ফাংশনটা বের করিনি, তো এখন আমাদের সেই আলোচনাটা একটু যেতে হবে, এটাকে বলা হয় বিপরীত ফাংশন। তো বিপরীত ফাংশনটা কি জিনিস? ধরো এমন যদি হয় যে ফাংশন অফ এক্স এটা একটা নির্দিষ্ট চলকের সমান, সেটা মনে করো আমি ওয়াই চলকের সমান, এখানে যেটা বলছে সেই অনুযায়ী যদি ধরি যে ফাংশন অফ এক্স ইকুয়াল টু ওয়াই, তাহলে আমি যদি শুধু এক্স এর মানটা বের করতে যাই এখান থেকে, তাহলে কিভাবে মান বের করতে হবে? সেটার উপায় হচ্ছে
এখানে অনেকে মনে করে ফাংশন আর এক্স মানে ফাংশন একটা গুণ আকারে আছে এখানে। আসলে ব্যাপারটা তা না, ফাংশন কোনো গুণ আকারে নাই। এখানে মনে করতে পারো যে ফাংশন একটা মেশিন, তো মেশিনটাকে উল্টায় দিতে হবে। তাহলে উল্টায় দেয়া মানে কি? মনে করো আমি যদি তোমাকে ইনভার্স। একটা ধান মাড়াই কলের কথা চিন্তা করি, ধান মাড়াই কল, তো তুমি এখানে এই দিকে যদি তুমি ধান ইনপুট করো, ধান, এদিকে তুমি ধান ইনপুট করলা, আর এইখান থেকে বের হয়ে যাইতেছে কি বের হচ্ছে? চাল বের হচ্ছে, চাল। তাহলে তুমি ধান দিচ্ছে একটা মেশিনে, সেখান থেকে চাল বের হচ্ছে। তো এই মেশিনটা যদি এমন করা যায় যে তুমি চাইল দিবা, উল্টা দিক দিয়ে ধান বের হবে, তাহলে সেটাকেই বলা হয় বিপরীত ফাংশন। বুঝতে পারছো? মানে হুম। মেশিনটাকে জাস্ট উল্টায় দেওয়া। তাহলে এটা কিন্তু এমন না যে ফাংশনের সাথে গুণ আছে, তাহলে গুণ নাই। তাহলে মেশিন উল্টায় কিভাবে? এই ম্যাথমেটিক্সে মেশিন উল্টানোর নিয়ম হলো এরকমই, যে ইনভার্স লিখতে হয় এইভাবে। তাহলে এটা চলে যাবে ফাংশন ইনভার্স ওয়াই। এবং এটার ব্যাখ্যাটা কিরকম? ব্যাখ্যাটা হলো যে এরকম, যে একটা মেশিন আছে, সেই মেশিনে ইনপুট দিতাম একটা, বেরোইতো আরেকটা। এখন আমি কি করবো? যেটা বেরোতো ওইটা ইনপুট দিব, আমার যেটা আগে ঢুকাতাম মেশিনের মধ্যে সেটা বেরোতে হবে। হুম। এরকম হলে তাকে বিপরীত ফাংশন বলে। তাহলে আমরা এখান থেকে একটা বিপরীত ফাংশনের সংজ্ঞা জানলাম। এবার আমরা এই বিপরীত ফাংশন দিয়ে অঙ্কটা করে ফেলবো যে কিভাবে করা যায়। তাহলে দেখো এই যে ফাংশন ইনভার্স ওয়ান আসছে, এটা দিয়ে আমরা বের করতে পারি কিনা। তো আমরা প্রথমে এক্স এর মানটা বের করি। এক্স এর মানটা বের করলে কি আসে দেখো, এইভাবে করে আমরা এক্স এর মানটা বের করি। তাহলে এখান থেকে দেওয়া আছে হচ্ছে ওয়াই সমান সমান হলো আমাদের এই 4x - 7 ডিভাইডেড বাই টয়েস x - 4। তো আমার বের করতে হবে কার মান? এক্স এর মান। তাহলে যেটা বের করতে হয় সেটা কোন পাশে রাখতে হয়? বাম পাশে। তাহলে আমরা গুণ টুন করে সব বাম দিকে নিয়ে আসি। তাহলে দেখো এখানে গুণ করলে হয় 2xy, আড়াআড়ি গুণ, যেটা ওই যে আমরা প্রসেস শিখছিলাম আর গুণন, এই কোণার সাথে এই কোণা আর এই কোণার সাথে এই কোণা। তাহলে এখানে 2xy মাইনাস হচ্ছে 4 গুণ ওয়াই, এতে হয় 4y, আর সমান সমান ওপাশে আমাদের গুণ করলে 4x গুণ 1, 4x ওকে 4x, আর এদিকে -7 ওকে 7। আর আর এই গুণের প্রসেসটা মনে আছে তো, যে আর গুণন করলে কেন জি ঠিক স্যার। হয়? হ্যাঁ, ওই যে হুম। বলছিলাম যে 2/3 সমান সমান হলো আমাদের 4/6। এই দুইটা একদম একই টাইপের দুইটা ভগ্নাংশ, কারণ এদের মান একই। তো এই কোণা এই কোণা গুণ করলে দেখো হচ্ছে 3 4 12, আর এই কোণা এই কোণা গুণ করলে হচ্ছে 6 2 12। তার মানে আড়াআড়ি গুণটাও ঠিক থাকে, আমরা ব্যাখ্যা করছিলাম। আচ্ছা, এবার আমরা দেখি। তাহলে এখানে আমাদের কি করতে হবে? এক্স এর মান বের করতে হবে। তাহলে এক্স যেখানে যেখানে আছে সেটা বাম দিকে নিয়ে আসি। তাহলে এখানে হচ্ছে টয়েস এক্স ওয়াই আছে এক্স, আর এই যে একটা এক্স আছে, এটা এর পাশে আসলে হবে -4x। আর ওদিকে আমার -4y, এ পাশে গেলে হবে +4y, আর ওদিকে ছিল -7। যদি এখানে প্রবলেম হয়ে যায়, প্লাস মাইনাস ঠিক করতে উল্টাপাল্টা হয়ে যায়, তাহলে সবসময় মাথায় রাখবো আমরা ডান দিকে যেটা থাকবে সেটা আমরা আগে লিখবো, লেখার পরে তারপর বাম দিক থেকে যেটা আসবে সেটা আমরা পরে লিখবো। কিন্তু আলটিমেটলি পরেরটা প্লাস হবে, পরে সাজানো লাগবে দেখে আমি আগেই সাজায় ফেললাম। আচ্ছা, এবার দেখো এখানে আমাদের এই কমন যাচ্ছে কত? 2x কমন টু যাচ্ছে, বাট এক্স 2x আমি নিব না, আমার খালি এক্স দরকার। আমি এখান থেকে এক্স কমন নিলাম। তাহলে তাহলে এক্স কমন নিলে কত হয়? টয়েস y - 4। টু। এখানে তো টু নেই। হ্যাঁ, আমি টু কমন নেইনি, কারণ টু কমন নেইনি কেন? কারণ আমার খালি এক্স এর মান দরকার, আমার শুধু ওগুলো এক্স এর দরকার মান না, দরকার। যেগুলো দরকার না ওগুলো কমন নেওয়ার দরকার নেই। তাহলে এখানে থাকে কত? 4y - 7। তাহলে এক্স ইকাল টু কত আসে? এক্স ইকাল টু আসে হচ্ছে আমাদের এই 4y - 7 ডিভাইডেড বাই হচ্ছে এই টয়েস y - 4। কিন্তু খেয়াল করো এইটার সাথে একদম মিল আছে না? এই যে 4 খালি এক্স এর জায়গাতে y - 7, এর নিচে 2 জি। এক্স এর জায়গাতে y - 4। তার মানে এইটা আসলে কি? এটা হলো ওই মূল ফাংশনে যদি আমি y বসাতাম সেই মান এটা। তাহলে এটা হচ্ছে আসলে এফ অফ ওয়াই। তাহলে এই যে ওয়াই। আমাদের চলে আসলো এক্স ইকুয়াল টু হচ্ছে এফ অফ ওয়াই। ঠিক আছে। জি স্যার। আচ্ছা, তাহলে আমাদের এখানে এইভাবে করে পরে যে বিপরীত ফাংশনটা বের করে, এই যে এটাকে বলা হয়, এই এক্স টার পরিবর্তে এখন লেখা যায় এখানে এক্স ইকাল টু, যে আমরা বের করছিলাম এক্স ইকাল টু হচ্ছে এফ ইনভার্স ওয়াই। এফ ইনভার্স ওয়াই।
এটাই আসলে বিপরীত ফাংশন, এই যে এফ ইনভার্স ওয়াই। এবং দেখো এফ ইনভার্স ওয়াই সমান সমান কি আসতেছে ওপাশে? ওপাশে আসতেছে আমাদের 4y মাইনাস 7 ডিভাইডেড বাই হচ্ছে টুয়াইস ওয়াই মাইনাস 4। তার মানে 4। ফাংশনের ভিতরেও যা আছে বাইরেও তা। এটা কিন্তু এমন হয়নি যে এখানে ভিতরে ছিল এক্স অথচ রাশিতে আসছে ওয়াই, তাহলে কিন্তু সেটা ফাংশন হতো না। কিছুক্ষণ আগে যেটা বলছিলাম যে তোমার বাবা মায়ের ম্যারেজ ডেতে তো তুমি অন্য কাউকে ইনভাইট করতে পারো না, এখানে বাবা মার ম্যারেজ ডে তুমি ইনভাইট করে রাখছো তোমার ফ্রেন্ডদেরকে, ওটা তো হবে না। তো এখানে ওয়াই আছে, এখানেও ওয়াই আছে, সো এটাও একটা পারফেক্ট ফাংশন। এটাও একটা পারফেক্ট ফাংশন, এবং এই পারফেক্ট ফাংশনটা কি হয়ে গেছে, উল্টায় গেছে। উল্টায় গেছে দেখা এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় বিপরীত ফাংশন। এখন যদি তুমি এই ফাংশনে কোনো একটা টপিক চেঞ্জ করো, মানে এখানে যদি তুমি এই ইনভার্স তো থাকলো, ওয়াই এর জায়গাতে যদি তুমি এম লিখে দাও, তাহলে ডান পাশেও তোমার চেঞ্জ করার অপশন সব আছে, জায়গায়। কেননা ডান পাশে ওয়াই আছে। এই জন্য এটা একটা সার্থক ফাংশন। এটাকে বিপরীত ফাংশন বলে। তো জেনারেল ম্যাথে আমাদের বিপরীত ফাংশন খুব একটা লাগে না, তারপরেও এই যে এই ম্যাথটুকুনের মধ্যে হালকা একটু বিপরীত ফাংশনের কাছাকাছি গেছি আমরা। হায়ার ম্যাথের মধ্যে আমরা বিপরীত ফাংশনের আরো বিস্তৃত ব্যাখ্যা আমরা পেয়ে যাব। তো এখানে জি। তোমার এই প্রিভিয়াসলি কয়েকটা এক্সাম্পল আছে, এক্সাম্পল গুলো এখন তুমি দেখলেই পারবা। আমি যে এক্সাম্পল গুলা রেখে আসছিলাম, এই যেমন ধরো এই একটা এক্সাম্পল, উদাহরণ 23টা। আর দেখতেই পাচ্ছ তোমার এই এফ অফ ওয়ান বাই ওয়াই বের করতে হবে এখান থেকে, আর এফ অফ ওয়ান মাইনাস ওয়াই বের করতে হবে। দুইটা আলাদা আলাদা ভাবে বের করতে হবে। এই যে ওরা বের করছে, এফ অফ ওয়ান বাই ওয়াই বের করছে, আর যে এফ অফ ওয়ান মাইনাস ওয়াই বের করছে, এবং দুটার মানই ওয়াই এর সেম জায়গায় আসছে, এই খালি যে। মানগুলো বসাবো। হ্যাঁ, খালি ওয়াই এর জায়গাতে ওই জিনিসগুলা বসাই দিলেই তোমার মানগুলা ঠিকঠাক হয়ে যাবে। আচ্ছা, উদাহরণ 24টা কি বলছিল দেখো, সার্বিক সেট ইউ ইকুয়াল টু এক্স, যেন এক্স বিলংস টু এন। আচ্ছা, এক্স এর মানটা হচ্ছে লেস দেন 6 বা ইকুয়াল টু 6, আর এ ইকুয়াল টু হচ্ছে এক্স যেন এক্স বিলং, এক্স যেন এক্স মৌলিক সংখ্যা এবং এক্স ইজ লেস দেন ইকুয়াল টু 5। এরকম একটা কিন্তু কেবলমাত্র আমরা লিখছি এই যে অঙ্কের মধ্যে। হ্যাঁ, এভাবে লিখছিলাম। তারপর বি এর মান দেওয়া আছে, এর তুমি পারবা, পুরোটা পারবা, জি। দেখলেই পারবা। উদাহরণ 25 নাম্বারটা দেখো, আহ এখানে বলছে যে এ ও বি সেট দ্বয় পরস্পর নিঃছেদ সেট দেখাও। এমনি চোখ দিয়ে আমরা দেখতে পাচ্ছি এ এবং বি এর মধ্যে কিছুই কিছুই কমন কমন না। নাই, তাহলে কিছুই কমন না থাকলে সেট সেট করলে কি উত্তর হয়? ফাঁকা হয়। আর যদি দুটো সেট সেটের উত্তর ফাঁকা হয় তাহলে তাকে আমরা কি বলি? নিঃছেদ সেট। তাহলে বলাই যায় এখানে এ বি নিঃছেদ সেট। তারপরে হচ্ছে পরের দুইটা তুমি পারবা। তাহলে এই হচ্ছে আমাদের মোটামুটি এই চ্যাপ্টারটা। তাহলে দেখো আমাদের ফাংশনটাও কিন্তু বেসিক যেটা, অর্থাৎ জেনারেল ম্যাথের বেসিক ফাংশন যেটা, সেটা কিন্তু আমাদের মোটামুটি শেখা হয়ে গেল।